ফুল ফর্ম বলো, তখন আপনাদেরকে কি করতে হবে, কম্পিউটারের ফুল ফর্মটা বলতে হবে। দেখেন কম্পিউটার, আর আপনাদের তো মনে দেওয়া আছে ফুল ফর্ম। ঠিক আছে, এখানে দেখি কোনটা, এই যে এটা, কমনলি অপারেটেড মেশিন particularly used for technical and educational research। হ্যাঁ, লিখে রাখেন, কাইন্ডলি লিখে রাখেন। কোন শিটে? শিটে আছে, তারপরে এখানে আবার লিখে রাখেন। কেন বলতেছি, যে দুইবার দেখা হয়ে যাবে। শিট কবে পড়বেন কোনো ঠিক আছে নাকি? লেখেন কমনলি অপারেটেড, কি লিখলো, কই লিখলাম, অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজ ফর টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ লিখে ফেলেন। ঠিক আছে, লিখি, লিখছি, ওকে। অনেক দুষ্ট আছে স্যার, মাঝে মাঝে এরকম কাজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, কিবোর্ড মাউস ইনপুট গ্রহণ করে কারা? যদি বলে ইনপুট ডিভাইস কি কি, আপনারা অনেকেই বলতে পারেন না। ইয়াতে আমি অনেকবার প্রশ্ন করছিলাম, কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলেন। তাহলে ইনপুট গ্রহণ করে কে? কিবোর্ড মাউস। দেখেন এখানে বাংলায় লেখা আছে, আপনারা এটা চাইলে ধরতে পারেন। ঠিক আছে, কিবোর্ড মাউস ডিস্ক স্ক্যানার কার্ড রিডার ডিজিটাল ক্যামেরা, এরা হচ্ছে কি ইনপুট গ্রহণ করে। আর আউটপুট প্রদান করে কারা কারা? হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম। হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম। ঠিক আছে, এবার এবার আর্গোনমিক্স মানে হচ্ছে যে আপনি কিভাবে বসবেন, কিভাবে কি করবেন, এগুলোকে বলা হয় আর্গোনমিক্স হ্যাজার্ড। বা আর্গোনমিক হ্যাজার্ডের ভিতরে একটা বলে, সেটা হচ্ছে আর্গোনমিক, এটা আছে না, এটাকে বলা হয় যে আপনি কিভাবে বসবেন, কিভাবে ই করেন। এর মধ্যে ফুটনোট, ফুটনোট নামে একটা কোশ্চেন আসে, আপনারা পাবেন, ওটার অ্যান্সার ফুটনোট করে দিবেন। মানে এখানে একটা অপশন ছিল যে আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে ফুটনোটের কাজ কি, দাঁড়ান এখানে নাই, সব কেটে কুটে অস্থির করে দিছে। না বাদ দেন, মনে রাখেন এই আর্গোনমিকের এখানে একটা ফুটনোট লিখে রাখেন। ফুটনোট মানে হচ্ছে ফুটনোটের একটা ইয়ে থাকে, যে পায়ের পাতা কিভাবে রাখতে হবে, এই রিলেটেড একটা প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে ফুট রেট, সরি, এই যে কিপ keep upper legs parallel to the floor with feet flat. Use foot rest if your feet do not reach the floor। এই যে ফুট রেস্ট নামে একটা কোশ্চেন দিয়ে দেয় আপনাদেরকে। ঠিক আছে, দেয় আর কি, মানে মন চাইলো দিয়ে দেয়, দিয়ে আপনাদেরকে একটু মানে ইয়ে করে। এবার দেখেন সফটওয়্যার, কম্পিউটারের সফটওয়্যার হলো কিছু ডাটা এবং কম্পিউটারকে কম্পিউটার সফটওয়্যার কয়টা? দুইটা। একটা হচ্ছে, এটা পড়তে হবে, এটা মাস্ট ইম্পর্টেন্ট, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে এত বেশি মুখস্থ করার দরকার নাই, শুধু জিস্ট কথা কি, সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে ব্যবহারকারী ব্যবহার উপযোগী করতে সহায়তা করে। হ্যাঁ, ঠিক আছে, এটুকু করলেই হবে যে কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে ব্যবহারকারী ব্যবহার উপযোগী করতে সহায়তা করে। আর অপারেটিং সিস্টেম কি, হচ্ছে এমন এক ধরনের সিস্টেম বা প্রোগ্রাম যা বা সিস্টেম প্রোগ্রাম বা কম্পিউটার সিস্টেমের সাথে সংযুক্ত সকল প্রকার রিসোর্সকে পরিচালনা করে। বাস এইটুকু। ঠিক আছে, বাস এইটুকু করলেই হবে, আর তেমন কিছু পড়া দরকার নাই। এবার আটা বলতেছি কি,
সিস্টেম সফটওয়্যার গুলা এই যে আরেকটা বিষয় দেখেন, সিস্টেম সফটওয়্যার যে সফটওয়্যারে কম্পিউটার প্রোগ্রামের কার্যাবস্থা নিয়ন্ত্রণ করে, শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ করে, আনুষঙ্গিক কাজকর্ম করতে তাকে অপারেটিং সিস্টেম বলে। এটাও পড়তে পারেন, উদাহরণস্বরূপও বলে দিছে, এটাও পড়তে পারেন। ঠিক আছে, অপারেটিং সিস্টেমের কাকে বলে এটা আপনাদের কি আসে, একটা প্রশ্ন আসে। আবার সিস্টেম সফটওয়্যার কাকে বলে এটাও প্রশ্ন আসে। এর মধ্যে দেখেন আপনি পুরোপুরি বাংলা লিখতে পারবেন না, পুরোপুরি বাংলা লেখা যাবে না। আপনি যদি বলেন যে যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের কার্যাবস্থা নিয়ন্ত্রণ করে বা কম্পিউটারের কার্য স্থাপন করে, শিডিউলিং, ডিবাগিং, এই টার্মগুলা ইংলিশে লিখে দিতে পারেন। শিডিউলিং, ডিবাগিং আপনাদের প্রশ্নের শীটে সব দেওয়া আছে, বাট এখান থেকে পড়তে বলতেছি কারণ শীটে এটা এটা যেমন আমরা সুন্দর করে গুছানো অবস্থায় আছে, অতটা সুন্দর করে গুছানো অবস্থায় নাই। এজন্যই সিবিএলএম দেওয়া যে আপনি আগে বইটা পড়ে বুঝেন, তারপরে পরীক্ষার আগে দিয়ে হচ্ছে আপনি সাজেশন পড়বেন। বুঝতে পারছেন, আগে আপনাকে বইটা খুব ভালোভাবে পড়তে হবে মানে আপনি যাতে মানে বেসিকটা খুব ভালো জানেন। বেসিক পড়বেন, সাজেশন পড়বেন এবং পরীক্ষার আগে প্রশ্ন পড়বেন। বুঝতে পারছেন, ধাপ হচ্ছে এটা। আপনি যদি আগেই সাজেশন পড়েন তাহলে আপনার কি হবে, মুখস্থ করা হবে কিন্তু বুঝবেন না। সাজেশনে একটা প্রশ্ন আছে ধরেন ওয়ার্ড প্রসেসর থেকে, সেকেন্ড প্রশ্নটাই আছে আবার পাওয়ার পয়েন্ট থেকে, যাতে আপনার কি হয় যে আপনারা হারিয়ে যান কোনটা পড়ে কোনটা পড়বো, মুখস্থ করবেন, ওটা মুখস্থ করবেন। আর এই বইটা যদি পড়েন তাহলে যেটা হবে যে আপনি কোনটার পরে কোনটা ইম্পর্টেন্ট এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটাও খুব ইম্পর্টেন্ট, একটা এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা সৃজনশীলতা বাড়াতে সহায়তা করে। দেখেন লোগো মোগো সহ দিয়ে দিছে, ঠিক আছে, যে এগুলো আমার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তারপরে অ্যান্টিভাইরাস কি, অনেকে ভাইরাস অ্যান্টিভাইরাস বানিয়ে দেয়। ঠিক আছে, অ্যান্টিভাইরাস হচ্ছে ভাইরাস রোধ করে এমন একটা, ঠিক আছে, এমন একটা সফটওয়্যার। কি সফটওয়্যার না হার্ডওয়্যার? সফটওয়্যার। ঠিক আছে, কি কি অ্যান্টিভাইরাস প্রক্রিয়া আছে, অবশ্যই এই সবগুলো অ্যান্টিভাইরাসের নাম মুখস্থ করতে হবে। অনেক সময় বলে 5টা অ্যান্টিভাইরাসের নাম লেখেন, অনেক সময় বলে 4টা অ্যান্টিভাইরাসের নাম লেখেন। এখন আপনি যদি 3টা মুখস্থ করেন তাহলে তো 4 নাম্বারটা লিখতে পারবেন না। বুঝতে পারছেন, সো 7টাই মুখস্থ করবেন, 5টা আসলে 5টা দিবেন, 3টা আসলে 3টা দিবেন। ঠিক আছে, অ্যান্টিভাইরাস কি, এখানে প্রশ্নটাও লিখে রাখেন যে অ্যান্টিভাইরাস কি এবং 5টি অ্যান্টিভাইরাসের নাম লিখো, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, এবার ওয়ার্ড প্রসেসর, আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডই হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর। এবার প্রশ্ন হচ্ছে কয়েকটি 5টি অথবা 4টি ওয়ার্ড প্রসেসরের নাম লিখো। তখন আপনারা এই যে দেখেন এখানে কয়টা আছে, মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন অফিস, ওয়ার্ড পারফেক্ট, লিব্রি অফিস, কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারছেন, এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড কোথায় চলে বলেন দেখি, কোথায় চলে? লিব্রি অফিস কোথায় চলে আর অ্যাপেল কোথায় চলে বলেন? মাইক্রোসফট ওয়ার্ড কোথায় চলে? সবগুলোতে চলে। মাইক্রোসফট ওয়ার্ড একটা অফিস অ্যাপ্লিকেশন, সেটা বুঝলাম, কিন্তু এটা কোন অপারেটিং সিস্টেমে চলে? মাইক্রোসফটে চলে। এটা বলছি, এগুলা নিয়ে কথা বলছি, কি সব বুঝলা বুঝা আছে। লিব্রি অফিস কোথায় চলে? লিনাক্সে চলে। আপনি কইেন খালি সবকিছু, দান্দাবাজ এক আসে নাই না হলদিয়া। তারপরে অ্যাপেল পেজ কোথায় চলে? ম্যাকে, হ্যাঁ। আর গুগল ডক্স ফোনেও চলে। কেন চলে ফোনে?
কেন ফোনে চলে, কেন অন্য জায়গায় চলে না বলেন? গুগল ডক্স কি উইন্ডো তো চলে, সব জায়গায় চলে, মোবাইলও চলে, কেন চলে? এর উত্তর কি হতে পারে? গুগল ডক্স হচ্ছে গুগলের একটা সার্ভিস, সেটা আপনি জিমেল দিয়ে লগ ইন করে গুগল ডক্স কে অ্যাক্সেস করতে পারবেন। অনলাইন বেসড ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। গুগল ডক্স হচ্ছে একটি অনলাইন বেসড ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, যেটা আপনি শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পারছি? এই জন্য বাকি যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এটা আপনাকে কি করতে হয়, সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, তারপরে আপনি এটা ইউজ করতে পারেন। একইভাবে লিনাক্সে আপনি যদি অফিস সেটআপ দেন, তখন আপনি লিব্রে অফিস ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে সফটওয়্যার। কিন্তু গুগল ডক্স এটা হচ্ছে কি এমন একটি ওয়ার্ড প্রসেসর যেটা অনলাইন ভিত্তিক ওয়ার্ড প্রসেসর। এটা এই জন্য আমরা মোবাইল থেকেও পারি, নেট থেকেও পারি, এটার জন্য আমাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, এবার মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমরা অনেক কাজ করছি, ঠিক আছে? এটা আমরা দেখছিলাম কি মনে আছে? সো এটা নিয়ে আমরা তেমন কোনো কথা বলবো না, আমরা নেক্সটে চলে যাই। লিব্রে অফিস দেখেন, আপনাকে অনেক সময় বলবে যে এই যে ওয়ার্ড প্রসেসর আছে, এই ওয়ার্ড প্রসেসরের কিছু এক্সটেনশন লেখো। 5টা এক্সটেনশন শিখাইছিলাম না, মনে আছে? 5টা করে এক্সটেনশন। এখন যদি লিখতে দেয়, একটা এক্সটেনশনও লিখতে পারবেন না। 3টা এক্সটেনশন লেখেন দেখি, বলেন 3টা এক্সটেনশন বলেন, ওয়ার্ডের 3টা এক্সটেনশন বলেন। ডক ডট, হ্যাঁ, ডট পিডিএফ হতে পারবে, পিডিএফও হবে। তারপর ডকম বলছি না, কই লিখছেন? আদৌ লিখছিলেন এগুলা? কালকে প্রশ্ন করব, কালকে মাপ নাই। এই যে বইরা বইরা এত কথা বলছি, এগুলো নিয়ে কালকে প্রশ্ন করব, দেখেন না। আচ্ছা, তাহলে লিব্রে অফিসের জন্য কি আমাদের নর্মাল হচ্ছে ডট ডক্স, রাইট? কিন্তু লিব্রে অফিস যদি হয়, সেক্ষেত্রে কি হবে? ডট ওটিডি, ওডিটি। দেখছেন, বলতেছে যে লিব্রে অফিস রাইটারে কোনো টেক্সট টাইপ করতে হলে বাই ডিফল্ট এটা চলে আসে। এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এবং বলছে যে লিব্রে অফিস কোথায় ব্যবহৃত হয়? লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর আমাদের নর্মালি উইন্ডোজ ওপেন করলে অবশ্যই ফাইল এক্সটেনশন কি হবে? ডট ডক্স, ঠিক আছে? ওকে, লিব্রে অফিসের চেহারা হচ্ছে এরকম। যদি কখনো লিনাক্স নিয়ে কাজ করেন, তাহলে এভাবে কাজ করতে পারবেন। ডাব্লিউপি অফিস, এটা মাইক্রোসফট কি লিখতেছে দেখেন, ডাব্লিউপি অফিস। এটা আমরা মোবাইলেও ইউজ করি, তাই না? এটা বলতেছে মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেম দুই জায়গায় ব্যবহৃত হয়, ঠিক আছে? ডাব্লিউপি অফিস সফটওয়্যার কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে পারি, দরকার নাই, এখানে বলছে, সবকিছু বলছে। গুগল ডক্স ক্লাউড অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে কত নম্বর পেজে আছে আমরা? 56। গুগল ডক্স হচ্ছে ক্লাউড অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। কি বলছে? ইনস্টল করা প্রয়োজন হয় না, ইন্টারনেট কানেকশন থাকলেই আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, এখানে বলে দিছে একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে, মানে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেই লগ ইন করতে হবে, ঠিক আছে? আর ম্যাক, যারা বড় লোক আছেন তারা ম্যাক ইউজ করবেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এবার বিজয় কিবোর্ড বাংলা টাইপিং সফটওয়্যার চলে আসছে, দেখছেন লাভ দিয়ে। কম্পিউটারে দেখেন এই প্রশ্নটা, এটা হচ্ছে 57 নম্বর পেজে। কম্পিউটারে বাংলা ভাষায় টাইপ করতে হলে অবশ্যই কি করতে হবে? কম্পিউটারে বাংলা কিবোর্ড সফটওয়্যার ইনস্টল করতে হবে। এইটা বোথ
ওরাল, রিটেন সবকিছুর জন্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা যায়। আপনি যখন কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং সেট করতে হবে, দেখছেন বুঝিয়ে দিছে, আইদার উপরে থাকবে অথবা কোথায় থাকবে, এটা তো আপনারা সবাই ভুলে যান, নিচে এভাবে ঢুকে থাকে, বসে থাকে বিজয়। আপনাকে বিজয় অন করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার বসে এজন্য যে বিজয় যদি আপনার কোনো কারণে হাইড হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি, এটা আপনার রিটেনে আসতে পারে যে কোন কি শর্টকাট কি ব্যবহার করলে কিবোর্ড অ্যাক্টিভ হয়, বিজয় কিবোর্ড অ্যাক্টিভ হয়, সেট হয়। হ্যাঁ, আবার এখন আপনার কিবোর্ড বাংলা লেখার জন্য প্রস্তুত, কন্ট্রোল অল্টার বি। যদি বাংলা থেকে পুনরায় ইংলিশে ফন্টে আসতে হয় তাহলে আবার কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। তারপরে এটা নিয়ে অনেক বকাঝকা করছি যে কেমনে কেমনে আপনি বিজয় কিবোর্ডের জন্য সুতনি এমজি দিবেন, বকছি কিনা বলেন, মনে আছে? আচ্ছা, তো এটা, আর এটা হচ্ছে লেআউট, আপনারা অলরেডি এগুলো করে ফেলছেন। আর অভ্র কিবোর্ড কি বলছে, অভ্র কিবোর্ড এমন একটি যে ইংরেজিতে টাইপিং করলে কি হয়, বাংলায় কনভার্ট হয়ে যায় এবং আপনি ইংরেজিতে লিখে দিবেন, সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল করার পরে এবার অনেক সময় এটাও আসে যে আপনারা অনেকেই অভ্র ইউজ করেন না, তাই না? কেউই অভ্র ইউজ করি না, কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা অবশ্যই করতে হবে যে কিবোর্ডের ব্যাক স্পেসের উপরে F12 লেখা আছে, এই ফাংশনাল কি F12 যদি প্রেস করেন তাহলে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট হয়। ওটা কি কন্ট্রোল, বিজয়ের ক্ষেত্রে কি কন্ট্রোল অল্টার বি, আর কিবোর্ডের অভ্রর জন্য হচ্ছে ফাংশনাল কি F12। ঠিক আছে, মানে কিভাবে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করবেন আবার বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, জাপানিজ কোথায় আছেন? আচ্ছা, বই আনছেন, দাগাইতেছেন, আমি দেখবো একটু পরে কতটুকু কি দাগাইলেন। আচ্ছা, কনভার্টার, তাই না, ইউনিকোড থেকে আস্কি কোড এবং আস্কি কোড থেকে ইউনিকোড। এখানে ইউনিকোড কি প্রশ্ন আসে, আস্কি কোড কি প্রশ্ন আসে, এবং আস্কি কোডের ফুল ফর্ম কি, এই তিনটা প্রশ্ন আসে। প্রশ্ন আসতে আসতে মাথাটা খারাপ করে দেয়। ইউনিকোড কি, আস্কি কোড কি, এগুলো নিয়ে প্রশ্ন আসে। দেখি আমাদের এখানে ইউনিকোড সম্পর্কে কিছু বলছে কিনা। নাই, বলে নাই, খুব ভালো, অত্যন্ত ভালো কাজ করছে। আমি বলে দেই ইউনিকোড কি বলছে। ইউনিকোডের এক মানে সোজা বাংলা যদি আপনি বোঝেন, ইউনিকোড হচ্ছে আপনি কোনো একটা কিছু ইংলিশে লিখবেন, ইউনিকোড কি করবে, বাংলায় বা যে কোনো ভাষায় আপনাকে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে, আপনি যদি আমার কথা নাও বুঝেন, আপনি গুগলে একটা সার্চ মারেন যে ইউনিকোড কি, ইউনিকোড হচ্ছে আন্তর্জাতিক আদর্শ বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আর কি বলা হয়, যা বিশ্বের, দেখেন, প্রতিটি ভাষার অক্ষর এবং প্রতীককে কম্পিউটারে এক একটি একক কোড উপস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, আপনার একটা আন্তর্জাতিক সিস্টেম, মানে ভাষার জন্য একটা সিস্টেম, যেখানে প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা অক্ষর, সিম্বল এবং এই যে অক্ষর মানে হচ্ছে অ্যালফাবেট বা এবং সিম্বল মানে হচ্ছে প্রতীককে রিপ্রেজেন্ট করার জন্য একটা করে কোড দিছে, যার কারণে আপনি যেটা ইংলিশে দেখেন ও ওটা বাংলায় কনভার্ট করতে পারে। আপনি ইংলিশে লিখবেন, যদি বলেন কনভার্ট টু ফ্রেঞ্চ, কনভার্ট করবে, কনভার্ট টু জাপানিজ, তাহলে জাপানের ভাষায়
কনভার্ট করে নিয়ে যাবে। এটা হচ্ছে ইউনিকোডের সিস্টেম। এজন্য আমরা এখন কি করি, আমাদের বাংলা লেখাটা কি করি, ইউনিকোড দিয়ে লিখি, ঠিক আছে, যাতে করে আমাদের ভাষাটাও যদি কেউ পড়তে চায় তাহলে সে কি করতে পারে, ইংলিশে ট্রান্সফার করে নিল। আমি বাংলায় লিখলাম কিন্তু ইউনিকোডের চাপ দিবে। আপনি যদি ধরেন আপনি লিখেন, দেখেন এই যে ইউনিকোড কনভার্টার যদি দেই, আমি যদি লিখলাম যে আমি ধরেন একটা বাংলা একটা লেটার লিখছি, এখন একজন ইংলিশ ম্যান এটা পড়তে চাচ্ছে, তাহলে কি সে তো বাংলা বুঝে না, তখন কি করবে, সেটা ইউনিকোড কনভার্টার ধরে গুগল ট্রান্সলেট যে কাজটা করে, গুগল ট্রান্সলেট যে কাজটা করে সে কি করে ওই পুরো ভাষাটাকে সে ইংলিশে মোটামুটি একটা দাঁড় করিয়ে দিবে, আমার বাংলা লেখাটাকে ইংলিশে মোটামুটি একটা দাঁড় করিয়ে দিবে, সেটাকে বলা হচ্ছে ইউনিকোড, কনভার্ট করে দিচ্ছে। আর আস্কি কোড কি, আস্কি কোড হচ্ছে কম্পিউটার যাতে বুঝে, ঠিক আছে, কম্পিউটার যাতে বোঝে। আস্কি কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটাও পুরোটা লেখেন, অ্যাব্রিভিয়েশন লেখেন আস্কি কোডের, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। দেখেন ওরা কিন্তু বলে নাই যে, এটা কি বলছে, একটা ক্যারেক্টার ইনকোডিং স্ট্যান্ডার্ড দ্যাট অ্যাসাইন্স ইউনিক নিউমেরিক্যাল ভ্যালুস টু, একইভাবে লেটার সিম্বল ক্যারেক্টার্সকে রিপ্রেজেন্ট করার জন্য, যাতে করে কম্পিউটার এবং ডিজিটাল কমিউনিকেশনে সহযোগিতা হয়। ও কিন্তু বলে নাই যে ও আপনার ভাষাকে রূপান্তর, ও হচ্ছে আপনি যে বাংলায় লিখতেছেন কম্পিউটার যাতে সেটা বুঝে, এর জন্য ওরা কি দেয়, এক একটা করে নাম্বার, ইউনিক নাম্বার দেয়। এই যে দেখেন কত নাম্বার দিয়ে রাখছে, ঠিক আছে, দেখছেন 00, এটা আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি বা আপনারা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তারা আস্কি কোডের ট্রান্সফরমেশন চিনবেন, হেক্সা, অক্টা, হ্যাঁ, এরকম ক্যারেক্টার। যেমন ধরেন এইচ এর জন্য একটা ভ্যালু দিচ্ছে, অক্টা ভ্যালু দিচ্ছে, মানে কম্পিউটার হচ্ছে 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। সেক্ষেত্রে ওরে বোঝানোর জন্য এইচ এর জন্য ও কি করে, আপনি যখন কিবোর্ডে এইচ প্রেস করেন তখন কম্পিউটারকে ও বোঝায় যে 111, ঠিক আছে, এইচ হচ্ছে 110, ঠিক আছে, বা ইউ লিখলেন তাহলে বুঝবে যে 125, ঠিক আছে, এভাবে ও রিপ্রেজেন্ট করে, কখনো হেক্সা ভ্যালুতে রিপ্রেজেন্ট করে, কখনো অক্টা মক্টা যেটা পারে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করে। এবার বলতেছে যে ডিফাইন্স, আজকি কোডের ফুল ফর্ম লিখছেন, তার 128টা ক্যারেক্টার্স আছে, এটাও লিখে রাখেন। রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 27, 128টা আছে, তার মানে 0 সহ 1 থেকে 27, ঠিক আছে, ওকে। তাহলে ইউনিকোড আর আস্কি কোডে এইটুকুই আমাদের জানতে হবে, আর বেশি কিছু আমার জানার প্রয়োজন নাই। আস্কি কোডের ফুল ফর্ম, আস্কি কোড জিনিসটা কি, বলবেন কি যে একটা ক্যারেক্টার ইনকোডিং স্ট্যান্ডার্ড দ্যাট অ্যাসাইন্স ইউনিক কমার্শিয়াল ভ্যালু। সেটা যদি কেউ মনে করেন যে আমি বাংলায় কনভার্ট করবেন, আপনি চ্যাট জিপিটি দিলে কনভার্ট করে দিবে, বুঝছেন, একটু চ্যাট জিপিটি ইউজ করা শিখেন। আপনি এই লেখাটা, ইংলিশের লেখাটা যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন তুমি এটা বাংলায় করে দাও, তাহলে এটা বাংলায় দিয়ে দেবে, অথবা গুগলকে ট্রান্সলেট করতে দিলেও গুগল ট্রান্সলেট করে দেবে। যদি ইংলিশটা পড়তে সমস্যা হয় বাংলা করে দেবেন। আপনি যদি এইটুকু লেখেন যে এটা একটা আন্তর্জাতিক মান, তাইলে হবে ইউনিকোডের জন্য হচ্ছে কি আন্তর্জাতিক মান, আর হচ্ছে যে ভাষা ইন্টারচেঞ্জের জন্য আমরা কি ইউজ করব, ইউনিকোড। আর যদি ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে সিস্টেমটা তৈরি করি সেটা হচ্ছে আস্কি কোড। বুঝতে পারছি, কি বুঝতেছেন আর কি বুঝতেছেন না আপনারা জানেন, চাই আসেন খালি আমার দিকে।
চায়ে আসেন, চায়ে আসেন, ঠিক আছে, চায়ে থাকেন, আর কি করবো। আচ্ছা, ইংরেজি ফন্ট। এবার বাংলা আপনাকে বলবে যে ইংরেজি কয়েকটা ফন্টের নাম লেখেন। এরিয়াল একটা ফন্ট, এত বিশাল কাহিনী পড়ার কোনো প্রয়োজন নাই, শুধু জানবেন এরিয়াল, হেলভেটিকা, ক্যালিব্রি ইউজ করছি না, টাইমস নিউ রোমান, কিন্তু লিখতে পারবেন না। যখন লিখতে দেব একজনও লিখতে পারবেন না যে কয়টা ফন্ট আছে, কি আছে, অথচ প্রতিদিন ইউজ করতেছেন। এজেন্সি এফবি, তাহমা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ইংলিশের জন্য দিয়ে দেন, বাংলা এগুলো লিখতে পারি, আমরা বাংলা লিখতে পারি। বাংলা টাইপিং এর জন্য বলে দিচ্ছে, বাংলা হরফের জন্য দাগান, দাগান, এগুলো দাগান, বুঝছেন। সুতনি, এমজি, যমুনা, কর্ণফুলী, টনি। এটা কি লিখছে দেখেন, এখানে বলছে ভাগ আছে যে ট্রু টাইপ ফন্ট গুলো কম্পিউটার স্ক্রিন ও প্রিন্টারের সর্বোচ্চ মানের আউটপুট নিশ্চিত করে। ট্রু টাইপ ফন্ট সুতনি, এমজি, যমুনা, কর্ণফুলী, টনি, ঠিক আছে। আর নিকোশ, দেখেন বলছে কি, নিকোশ ফন্ট হচ্ছে বাংলায় লেখার জন্য ব্যবহৃত একটি ফন্ট। 2016 সাল থেকে সরকারি এবং কর্পোরেট সংস্থাগুলোর অফিসিয়াল ফন্ট হচ্ছে কি নিকোশ, ঠিক আছে। আচ্ছা, এই দুজন হচ্ছে নিকোশ ফন্টের লাইসেন্স ধারণ করছে। আচ্ছা, এটা জানার দরকার নেই, এটা আসে না কখনোই, এটা আসবে না যে কে সই করছে। জাস্ট নিকোশ একটা বাংলা ফন্ট। বিজয় ইউনিকোড, বাংলা বই প্রকাশনার ক্ষেত্রে এনএসকি ভিত্তিক বিজয় ইউনিকোড লিখে দিয়ে আর কি, বুঝছেন, বিজয় ইউনিকোড, ঠিক আছে। তাহলে বাংলা হরফ লেখার জন্য কিছু আছে ট্রু টাইপ ফন্ট, কিছু একটা আছে নিকোশ, আর হচ্ছে কি বিজয় ইউনিকোড, ঠিক আছে। নামগুলো জানলেই হবে। এবার আমরা মেইল মার্জ করছি, তাই না? প্রশ্ন আসে যে মেইল মার্জ কেন করি, প্রশ্ন আসে কি মেইল মার্জ কেন করি। এটা হলো আপনার কত নম্বরে আছে, 23। দেখেন, আমাকে দেখানোর দরকার নাই, মেইল মার্জ আপনি যদি না পারেন আপনাকে কি করতে হবে, মেইল মার্জ তো পারতে হবে, বুঝছি না। মাস্ট নো কোশ্চেন হচ্ছে কি মেইল মার্জ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখেন। আমি আগেই বলতেছি মেইল মার্জ খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনাকে মেইল মার্জ পারতেই হবে, উইদাউট মেইল মার্জ নো। হ্যাঁ, আচ্ছা, মেইল মার্জের মধ্যে যেটা হচ্ছে যে একই ডকুমেন্ট বলে দিচ্ছে, ধরা যাক একটি কোম্পানিতে 20,000 এমপ্লয়ি আছে, ম্যানেজিং ডাইরেক্টরকে নির্দেশনা দিয়েছে উনি এটা শুভেচ্ছা পাঠাবে, তাহলে 20,000 কর্মীর বার্তা লিখবো, একটা বার্তা লিখবো 20,000 কর্মীকে পাঠিয়ে দিব। আসেন আসেন, একটা বার্তা লিখবো 20,000 কর্মীকে পাঠিয়ে দিব। তার জন্য আমরা কি ইউজ করি, মেইল মার্জ ইউজ করি। সুমাইয়া, আমরা বইয়ের 64 নাম্বার পেজে আছি, বাকি অনেক কিছুই বলছি, সেগুলো আপনি বাকিদের থেকে দাগায় নিয়েন, 64 থেকে এখন ধরেন। তাহলে মেইল মার্জ মানে কি, একই ডকুমেন্ট একাধিক মানুষকে পাঠানোর জন্য আমরা কি করি, মেইল মার্জ ইউজ করি। এটা বোথ ওরাল এবং বোথ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার মেইল মার্জ কিভাবে করবেন তার স্টেপগুলো ও দেখা দিচ্ছে, যে এটা হচ্ছে কেউ যদি আমার ক্লাস নাও বুঝেন, সে যদি বই দেখে দেখেও করেন। দেখেন স্টেপ 1 কি বলতেছে, স্টার্ট মেইল মার্জ ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 2 বলতেছে ওই যে ইউজ এক্সিস্টিং লিস্ট, সিলেক্ট রিসিপিয়েন্টসে গিয়ে ইউজ এক্সিস্টিং লিস্ট আপনি চিনিয়ে দিলেন। তারপরে স্টেপ 3 কি, ইনসার্ট মার্জ ফিল্ড, ঠিক আছে। ফোর্থ স্টেপ কি, ফিনিশ অ্যান্ড মার্জ। তারপরে আপনি পিডিএফ আকারে স্টেপ 5 কি, যে ডকুমেন্টগুলো আনেন এনে সেভ করেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, ক্লিক অন 5, ওকে দেন, তারপরে আপনাকে এই মেইল মার্জটা দেখা দেবে, বুঝতে পারছি। তাহলে মেইল মার্জ আমি দেখাইছি, যদি মনে করেন যে আমি বুঝি নাই কিছুই ম্যাডামের কথা,
তাহলে আপনি এই যে স্টেপটা ধরবেন, এই স্টেপটা ফলো করে ফেলবেন। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন এখানে কিছু প্রশ্ন আছে, তাই না? এটা হলো আপনার 68 নাম্বারে, ঠিক আছে? ওই যে যা বলে আসছি সেটাই। আর্গোনমিক হ্যাজার্ড কি বলছি, সবগুলো প্রশ্ন আপনাদের কাছে অ্যান্সার দেওয়া আছে, এটাও পড়বেন। ওইখানে যা পড়ছেন এটা সেলফ চেক, মানে যা যা পড়লেন সেগুলো আপনি এখানে এসে পারেন কিনা, এটা হলো সেলফ চেক। তাহলে সেলফ চেক 1.1 ইম্পর্টেন্ট, ঠিক আছে, পড়ে ফেলবেন। আচ্ছা, এরপর দেখেন কি আসতেছে, এটা হলো কি যে আপনার ইনফরমেশন শীট 2.1। আমরা সব কাজই করছি, এগুলো সব কাজই করছি, বাট এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে, হ্যাঁ, যে কোনটা কি হবে। মানে এই সেকশনে আপনি কি কি পড়বেন, এই সেকশনে আপনি পড়বেন হচ্ছে কি যে পেজ ওরিয়েন্টেশন, পেজ সাইজ, মার্জিন, হেডার, ফুটার, পেজ নাম্বার, কলাম। পড়ছি কিনা? তারপরে আপনি ড্রপ ক্যাপ দিবেন কিভাবে, সিগনেচার লাইন দিবেন কিভাবে, টেবিলে রো কলাম কেমনে আনবেন, ছবি কেমনে আনবেন, সিম্বল কেমনে আনবেন। আর একজন আমাকে একদিন জিজ্ঞাসা করছিলেন হাইপার লিঙ্ক কি ম্যাডাম, রাইট? জিজ্ঞাসা করছিলেন কি না? যে জিজ্ঞাসা করছেন হ্যাঁ ভুলে গেছেন, আমি মনে রাখছি। এই হলো অবস্থা। আচ্ছা, এটা আপনাদের নাই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে আজাইরা পেজ নষ্ট করবে। আমরা ওগুলো সূচিপত্র টাইপের, বুঝছেন? এই তো দেখেন রিবন কি জিনিস বলছি। এবার এত ডিটেলসে কেন যাচ্ছি, এর পিছনে বড় কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন হয়, এমন এমন প্রশ্ন হয় যেগুলো আপনারা মুখস্থ করা ছাড়া পারবেন না। কিন্তু আপনি যদি এটা দেখেন তাহলে আপনি আইডিয়া করে দিতে পারেন। অর্থাৎ আমি যে প্রশ্ন আপনাদেরকে পড়াবো বা যা যা প্রশ্ন সলভ করে দিব, এর মধ্যে হয়তো আপনি 20টা প্রশ্ন কমন পাবেন 30টা কোশ্চেনের মধ্যে। আর বাকি যে 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন হচ্ছে আপনাকে আইডিয়া করে দিতে হবে। এগুলো আনকমন পড়তে পারে এবং আইডিয়া করে দিতে পারে হবে, ঠিক আছে? হয়তো বা 30টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন আপনি কমন পাবেন অ্যাসেসমেন্টে, কিন্তু বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনাকে আইডিয়া করে দিতে হবে। আপনি যদি সিবিএলএম মানে বই যদি না পড়েন তাহলে আপনি আইডিয়া করে দিতে পারবেন না, ইম্পসিবল। আপনাকে এজন্যই বইটা দেওয়া, যে আপনি বই পড়ে পড়ে যদি আপনি মানে একটু যদি এটা যদি একবারও গো থ্রু করেন বা 5বারও গো থ্রু করেন, তাহলে আপনার যেটা কি হবে, আপনি পরীক্ষার দিন আইডিয়া করে দিতে পারবেন, আচ্ছা কোনো এক জায়গায় তো পড়ছিলাম, মনে করে দেখি। বুঝতে পারছি? সেজন্য হচ্ছে আপনাদেরকে এই বইটা হচ্ছে মানে সবচেয়ে বেশি ডিটেলস, অর্থাৎ কোনো ট্রেনার নাই, কোনো কিছু নাই, তারপরও যদি কেউ শিখতে চায় তার জন্য হচ্ছে এই বইটা, ঠিক আছে? আর আমরা তো গিলে গিলে দেই, কিন্তু আপনারা গিলেন না। আমরা চামচ দিয়ে মুখে তুলে দেই, কিন্তু আপনাদের গিলার সময়ও নাই, ব্যস্ত, অনেক ব্যস্ত। ঠিক আছে, এখন দেখেন আমরা রিবনে যদি যাই, কমান্ডের তালিকা, এগুলো হচ্ছে রিবন। এই রিবনের ভিতরে হোম ট্যাব আছে, ঠিক আছে? সেই হোম ট্যাব আবার কয়টা পোর্শনে ভাগ আছে, হোম, ইনসার্ট, এগুলো আলাদা আলাদা ট্যাব হয়। হোম ট্যাবে কি কি থাকে, কয়টা সেকশন আছে মনে রাখবো খালি, কিবোর্ড সেকশন, ফন্ট সেকশন, প্যারাগ্রাফ সেকশন, স্টাইল এবং এডিটিং সেকশন, ঠিক আছে? ওকে, আমরা জানি এগুলা, আমরা কাজ করতে গিয়েও এগুলা দেখি। এবার ফন্ট সেকশনে আমাদের অনেক কিছু আছে, আমরা দেখছি, দেখে যান, এগুলা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে যান। ফন্ট ফেস, এইটা ইম্পর্টেন্ট। কিবোর্ডে দেখেন ফন্ট ফেস, এটা হচ্ছে আপনার 72 নম্বর পেজে না? ফন্ট পেজ কি দিলে শর্টকাট কিটা ইম্পর্টেন্ট, কিবোর্ডে কন্ট্রোল-D চাপলে ফন্ট ডায়লগস বক্স আসে, সেখান থেকে প্রয়োজনীয় ফন্টটা সিলেক্ট করা যায়।
মাঝে মাঝে একটু ট্রাই করবেন যে কন্ট্রোল ডি দিয়ে আসলে কি ঘটে কিনা। দেখি, আমি দেখি, আমার মন চাইছে আমি দেখতে। কন্ট্রোল ডি, এই যে ফন্ট ডায়লগস বক্স, এটাকে বলা হয় ফন্ট। কন্ট্রোল ডি দিলাম, ফন্ট ডায়লগ বক্স ওপেন হলো। এবার আপনি এখানে চাইলে যে কোনো ফন্ট চাইলে দিতে পারবো না, দিতে পারবো। ধরুন আমি দিলাম এইটা, তাহলে পপিন্স আসবে। হ্যাঁ, আচ্ছা পাপিস, ও আচ্ছা সরি। আর এটা দেখেন, আমরা রান অপশনে গিয়ে আমরা লিখবো কি বলছিলাম, উইন্ডোজের জন্য কমান্ড কি লিখবো, আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট অন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি লিখবো বলেন তো, রানে গিয়ে বলেন। দেখছেন সব গিলে খাইছেন। উইন ওয়ার্ড বলছিলাম, কেউ পড়েন না, বাসায় একটু পড়াশোনা করেন না আপনারা। উইন ওয়ার্ড, উইন ওয়ার্ড, শুধু হামি দিতেছেন, মনে হয় যে কতকাল ঘুমাই নাই। উইন ওয়ার্ড দিয়ে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করা যায়। পাওয়ার পিএনটি দিয়ে পাওয়ার পয়েন্ট ওপেন হয়। পাওয়ার পিএনটি দিয়ে পাওয়ার পয়েন্ট ওপেন হয়। আর এক্সেলের জন্য শুধু এক্সেল লিখলেই ওপেন হয়ে যায়, কোনো চিন্তা নাই। কি অবস্থা থাক, ম্যাডাম আসে না, ম্যাডাম দেখবে, ম্যাডাম শিখবে, ম্যাডামই পরীক্ষা দিবে, আমরা কি পরীক্ষা দিব না? ম্যাডাম আসবো না, আমরাও আসুন না, বাহ ভালো, দেখেন আপনারা। লস কিন্তু আপনাদের, আমার কিছুই না, বুঝতে পারছেন? লসটা আপনাদের, না শুনলে আমার কিছু করার নেই। আচ্ছা, ফন্ট স্টাইল যদি হয়, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, সাধারণত টেক্সটকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করাকে ফন্ট স্টাইল করা হয়। যাই হোক, এটা নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, বোল্ড করব কিভাবে বলেন? কন্ট্রোল বি দিয়ে হচ্ছে বোল্ড করা যায়, এটা হলো শর্টকাট আইকন, ঠিক আছে। কন্ট্রোল আই দিয়ে হচ্ছে ইটালিক করা যায়, আর কন্ট্রোল ইউ দিয়ে হচ্ছে আন্ডারলাইন করা যায়। শর্টকাট কি অলওয়েজ ইম্পর্টেন্ট, অলওয়েজ শর্টকাট কি ইম্পর্টেন্ট। দিলাম, এবার আমি দিলাম, দেখেন কন্ট্রোল আই, কন্ট্রোল আই, তাহলে ইটালিক হয়ে গেল। হ্যাঁ, আর আমি যদি দেই যে কন্ট্রোল বি, বোল্ড হয়ে যাবে। আর আমি যদি দেই যে কন্ট্রোল ইউ, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। অথবা এখানে প্রেস করেও করতে পারি, যদি মনে না থাকে। এই যে দেখেন, এখানে প্রেস, এখানে ধরলেই দেখায় কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। আর মনে রাখার কিছু নাই, এখানে বি বোল্ড মানে বি, ঠিক আছে। এইটা খুব আসে, ঠিক আছে। তাহলে এই বোল্ডে করা এখানে লিখে রাখেন, কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ডি। সি কন্ট্রোল মারান কি, সি, এই যে দেখেন সি আর সিটি আর এল। আচ্ছা, এবার দেখেন আপনাদের কাজের ধাপে এখানে একটা ব্যাপার আছে, দেখেন কত ভিতর থেকে প্রশ্ন করে। 74, 74-এ গিয়ে দেখেন 4 নাম্বারে ফন্টের সাইজ ছোট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কি, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট বলি না আমরা অঙ্কে, থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, স্টার্টিং ব্র্যাকেটটা, এটা হচ্ছে কি করে, একটা মনে রাখেন, ফন্ট ছোট করার জন্য কোনটা, স্টার্টিংটা, আর ফন্ট বড় করার জন্য রিভার্সটা হবে, ঠিক আছে। ওকে, আর ইনক্রিজ ফন্ট ডিক্রিজ ফন্ট আইকন তো আছেই, এই যে এই দুটো আইকনের কথা বলা হচ্ছে। এই যে এটা দিয়ে কি করবে, ইনক্রিজ হবে, আর এটা দিয়ে কি হবে, ডিক্রিজ হবে, ঠিক আছে। এগুলো আমরা জানি, কিন্তু ইউজ করি না, মনেও চায় না, ভালো লাগে না, শুধু ঘুমাইতে
মোবাইল দেখতে ভালো লাগে। আচ্ছা, কেস মানে কি? আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে? আপনাদের শরীরে কি রক্ত মক্ত আছে? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি প্রজেক্টরে দিতেছি। আচ্ছা দেখেন, ফন্ট কেস চেঞ্জ করা, ইংলিশে কেস আছে, কেস মানে সেন্টেন্স কেস। হ্যাঁ, সেন্টেন্স কেস মানে কি বলেন তো? এইটা কোন কেসে আছে বলেন তো? এটা এখন এই লেখাটা কোন কেসে আছে? সেন্টেন্স কেস মানে প্রথম অক্ষরটা বড়, তারপরে এইভাবে এইভাবে ছোট। এবার যদি সবগুলো আপার কেস চাই, সবগুলা ওয়ার্ড আপার কেস হবে, তাহলে কোথায় যাব? এই যে কেস, আপার কেস। এবার যদি চাই যে সবগুলা লোয়ার কেস হবে, তাহলে লোয়ার কেস। সবাই লোয়ার কেসে হলো। হ্যাঁ, সবাই কি হয়েছে? লোয়ার কেস। বুঝি কিছু? বুঝি কিছু নাকি না বুঝি না? বুঝি না। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তার মানে এই যে বুঝছি। টগল কেস কি? এটা দরকার নেই, এটা আমরা কোনো জায়গায় ইউজও করি না, দরকার নেই। আবার টগল কেস আসলে আই হ্যারে কি কইতাছে, এটা আবার কোথায় আছে ম্যাডাম, এটা কোথায় আছে জানি তো না, তখন পিঠের মধ্যে করে বাড়ি দিয়ে দিব। তাহলে এই এত বড় বড় ধরে এই কথাগুলোই বলছি, যে কেমনে আপনি আপার কেসে যাবেন, কেমনে আপনি লোয়ার কেসে যাবেন, এটা পড়েন এবং পড়ে কোনো শর্টকাট কি এর কথা বলা আছে কিনা সেটা চেক করবেন। এই যে কন্ট্রোল বি এর কথা আমি এখানে বলে দিছি, ঠিক আছে? কন্ট্রোল ইটালিকের কথাও বলে দিছি। দাগে আনেন, দাগে আনেন, বুঝছেন? বইটা যদি একটু রিডিংও করেন, তাও 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট বলছি না? বলেন ম্যাডাম, এগুলো তো আজকে নতুন শুনলাম। সুপারস্ক্রিপ্ট কি বলেন? যদি আপনাকে বলে যে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট কি, বলো, কি বলবেন বলেন? আমি একজনের প্রশ্ন করি, দাঁড়ান। এই আপনি বলেন। সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ। না, আপনি না, সামনে প্রথম প্রথম ব্যক্তি। আপনি সুপারস্ক্রিপ্ট বলতে কি বুঝবেন আর সাবস্ক্রিপ্ট বলতে কি বুঝবেন বলেন, আমাকে বুঝান আর কি। কালকে কিন্তু এরকম প্রশ্ন করব, বলেন। না, সুপার, সুপার মানে উপরে। বলবেন যে কোন ফন্টকে ইউজুয়াল ফন্টের থেকে উপরে নেওয়াকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর বসেন, আর বলেন সাবস্ক্রিপ্ট কি? জোরে সবাই যেন বুঝে। হ্যাঁ, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এবার দেখি এদের কোনো শর্টকাটের কথা বলা আছে কিনা। যদি শর্টকাট নাও খুঁজে পান, এখানে দেখবেন, একটু দেখবেন যে এখানে শর্টকাটের কোনো অপশন আছে কিনা। দেখছেন? কন্ট্রোল প্লাস ইকুয়াল, আর এটা কি? কন্ট্রোল, ওরে বাবা, কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, দরকার নেই, মনে রাখতে গেলে আপনাদের যে দাঁত ভাঙা জিনিস মনে থাকবে না। তাহলে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট কি বলতে পারবো? আচ্ছা, এটা কেন দাগাইছে, এটা তো লাগবে না। সুপারস্ক্রিপ্ট কাকে বলে? এই যে দেখেন, বলতেছে যে সাবস্ক্রিপ্ট বলতে কোনো, আমরা কোনো অক্ষরকে বেজ লাইন থেকে একটু ছোট আকারে লেখাকে বুঝি কি সাবস্ক্রিপ্ট। আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে কোনো বেজ লাইন থেকে আপার লাইনে চলে যাওয়াকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এইগুলা একটু লিখে দিবেন সুন্দর করে, শেষ। উদাহরণস্বরূপ এটা, উদাহরণস্বরূপ এইটা। টেক্সটের কালার দিতে পারি। একটা হচ্ছে টেক্সটকে হাইলাইট করা, টেক্সটকে হাইলাইট করা মানে আপনার এই টেক্সট, এটা হচ্ছে টেক্সটকে হাইলাইট করা। এই যে এইটুকু এখন যে আমি যে করতেছি, এটাকে বলা হচ্ছে হাইলাইট, ঠিক আছে? বিভিন্ন কালারের হাইলাইট কালার দিতে পারেন আপনি, বাট টেক্সটের ফন্ট কালার দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। একটা হচ্ছে ফন্ট কালার দেওয়া, আর একটা হচ্ছে টেক্সটকে হাইলাইট করা, দুইটা দুই জিনিস। কেমন?
আরটা হচ্ছে ফন্ট কালার। বলে দিচ্ছে যে আপনার এই ফন্টটা কি হবে, আপনি এইটুকু অংশকে চাচ্ছেন যে লাল কালার করতে, এইটুকু অংশকে, এটাকে বলা হচ্ছে ফন্ট কালার। একটা হচ্ছে টেক্সট হাইলাইট, আরটা হলো ফন্ট কালার। এখন একটা প্রশ্ন আসে যে এই যে ফন্ট কালারের ভিতরে, প্রশ্নটা জানি কেমনে ঘুরে ঘাড়ায় আসে, কোথায় জানি একটা আছে। দেখেন আমার এখানে ইয়াও আছে, মোছারও আছে, রিমুভার আছে, দেখছেন? আপনি ক্লিক করবেন, এই যে দেখেন রিমুভ দিতেছি, যায় না যায় না যায় না। কি করছে কে জানে, কি হইতেছিল যায় না তো। একটু আগে একদম পটপট করে চলে গেল, আর আমার কি কিছু হয় না। কাজ কি, ক্লিয়ার অল ফরম্যাটিং, কিছু তো হয় না। ওরে বাবা, সব লাল হয়ে গেছে। ও আচ্ছা, মানে এই যে রিমুভার, এটা হচ্ছে আপনার সবকে, এই যে আমি এখন করলাম, একটা কিছু দিলাম, এটাকে রিমুভ করবে, মানে এক্স্যাক্টলি প্রথমটা, এর পরের কিছু আর রিমুভ করে না, একবার যেটা করছি সেটাকে রিমুভ করে। খেয়াল করেন, সব যে রিমুভ করবে তা না। আমি ধরেন এখন এগুলো সব এরকম বানিয়ে দিচ্ছি, এখন আমি যদি রিমুভারে ক্লিক করি একটা, কিন্তু এর আরো যদি করতে চাই যে আমার এটাকে রিমুভ করে দাও, এটা কিন্তু সে করে না। বুঝতে পারছেন? ফার্স্ট ফরম্যাটিং যেটা, সেটা রিমুভ করে। আচ্ছা, কইছিলাম, ভুলে গেলাম। একটা প্রশ্ন আসে, আমি ওটা পাচ্ছি না, আই ড্রপার, এটা কোথায় যে আছে, একটা প্রশ্ন আসে, প্রশ্নটা আপনাদেরকে বলা দরকার। আই ড্রপারের কাজ কি বুঝছেন? একটা প্রশ্ন আসে, এটা তো আমাকে আবার মনে করেন তো, দেখি এখানে কোথাও আছে কিনা, যে আই ড্রপার দিয়ে কি কাজ ঘটে। না না, মানে না, একটা প্রশ্নই আসে যে ফন্টের ক্ষেত্রে আই ড্রপারের কাজ কি, এরকম একটা প্রশ্ন আসে। আচ্ছা, পরে মনে পড়লে বলবো। আচ্ছা, ফন্ট কালারে ছিলাম, তাই না? আচ্ছা, প্যারাগ্রাফ স্পেসিং টেসিং এগুলো নিয়ে আপনারা পড়বো, একটু দেখে যাই। আমি যেই যেই অংশগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি সেগুলো নিয়েই পড়বেন। আচ্ছা, টেক্সট হাইলাইট পড়ছি, ফন্ট কালার পড়ছি, এরপরে হচ্ছে প্যারাগ্রাফ সেকশনে এসে বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, প্যারাগ্রাফ স্টাইলিং, এগুলা পড়বেন। ঠিক আছে, এগুলো জাস্ট দেখার জন্য যে কোথায় আপনি স্টাইল দিতে পারবেন। এবার টাইপিং কৌশল বলে দিছে, এভাবে এভাবে টাইপিং করেন। আচ্ছা, কয়টা ফাংশনাল কি আছে, কিবোর্ডের লেআউটে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু বলে যাই। কিবোর্ডের ক্ষেত্রে ফাংশনাল কি কয়টা? 12টা, 1 থেকে 12টা। অ্যালফাবেট কি আছে, তারপরে নিউমেরিক কি আছে, এখানেও আছে এখানেও আছে, জানি তো। তারপরে প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, এগুলোকে কি বলা হয়? নাম লক। আপনার যদি নাম লক অফ থাকে, তাহলে আপনি নাম্বার লক দিয়ে কোনো কাজ করতে পারবেন না। ক্যাপস লক মানে কি জানি, ক্যাপস লকের কাজ কি, সব টেক্সট বড় যাবে। আর ট্যাবের কাজ বলছি না, ট্যাব কি করবে? 3টা স্পেস বার জায়গা করে নেবে। ঠিক আছে, আর কি আছে আর দেখি। উইন্ডোজ কি জানি, উইন্ডোজে এই যে উইন্ডোজ কিতে ক্লিক করার সাথে সাথে উইন্ডোজ অপশন হয়। ঠিক আছে, এটা হলো উইন্ডোজ কি। স্পেস বার জানি, এই যেটাকে বলা হয় স্পেস বার, ব্ল্যাক স্পেস, এগুলা আপনারা কাজ করতে করতে। আর 4টা অ্যারো কি, এটাও খুব ইম্পর্টেন্ট, 4টা অ্যারো কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সামনে কাজে লাগবে। আমরা যখন এক্সেল করতে যাব, আমাদের অ্যারো, শিফট এবং ইকুয়াল সাইন, এগুলা খুব কাজে লাগবে। ঠিক আছে, স্টার্ট মেনু থেকে কিভাবে আপনি অ্যাড করবেন এটাও বলে দিচ্ছি, মানে আপনাকে আমার দরকারই নাই। আপনি স্টার্ট মেনু থেকে কিভাবে উইন্ডোজ অন করবেন, তারে কেমনে সেভ করবেন। প্রশ্ন আসে, সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি?
আপনারা খুব সুন্দর করে এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারেন না, অত্যন্ত ভালো। সেভ অ্যাজ মানে হচ্ছে নতুন করে একটা ডকুমেন্টকে সেভ করা হচ্ছে সেভ অ্যাজ, আর এক্সিস্টিং কোনো ডকুমেন্ট অলরেডি সেভ করা ডকুমেন্টকে আপডেট করে সেভ করাই হচ্ছে সেভের কাজ। নতুন করে কোনো একটা ডকুমেন্ট সেভ করলাম সেটাকে বলা হচ্ছে কি সেভ অ্যাজ, ঠিক আছে। আর আগে থেকে সেভ করা ডকুমেন্টে কোনো কিছু আপডেট করছেন তাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করা মানে হচ্ছে শুধু সেভ করা, আর কন্ট্রোল এস মানেই হচ্ছে কি সেভ, ঠিক আছে। পেজ লেআউট করছি, অনেক কথা বলছি, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট পড়তে পড়তে মাথা গরম হয়ে গেছে। A4 পেজ লেআউট একটা জিনিস আর পেপার সাইজ একটা জিনিস, বুঝছেন। কিন্তু পেজ ওরিয়েন্টেশনে কয়টা অপশন আছে? দুইটা, পেজ পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। আর পেজ সাইজ কি হতে পারে? A4 হতে পারে, লিগাল হতে পারে, আরো অনেক সাইজ আছে। সাইজ এক জিনিস, লেআউট এক জিনিস। মার্জিন পারি, মার্জিন দেওয়া তো পারি, এবং ওয়ার্ড প্রসেসরে বাই ডিফল্ট 1 ইঞ্চি করে কি দেওয়া আছে? মার্জিন সেট করা আছে। আর অনেক সময় বলবে মার্জিনে কি কি অপশন আছে, কোনটা নাই, মার্জিনে কোন অপশনটা নাই, এরকম ভাবে প্রশ্ন করে, কত ক্রিটিক্যালি প্রশ্ন করে যে মার্জিনে কোন অপশনটা নাই। এখন আপনি তো গেলেন ভাইবা চাকা খায়, কোন অপশন নাই দিয়ে দিলেন, একজন দিলেন মডারেট, একজন দিলেন মিরর, একজন দিলেন ওয়াইড। অ্যাকচুয়ালি এই 4টা অপশনই আছে, নাই অন্য এমন একটা কিছু বলে দিবে যেটা নাই, বুঝতে পারছেন। প্রশ্ন কিন্তু এখন ইনডাইরেক্ট করে যে কোন অপশনটা নাই, কোন অপশনটা আছে এটা বলে না, বলে যে কোন অপশনটা নাই। হ্যাঁ মেয়েরা তোমাদের নাই এইচএসসি ক্যান্ডিডেট কেউ? আমরা তো পাগল হয়ে যাচ্ছি। বলছে স্যার, ম্যাডাম বলছে এই আপনাদের আজকে নিয়ে আসার কথা ছিল। কই খুঁজতেছো সেটা বলো, কই খুঁজতেছো সেটা বলো, সাধারণ পদে কই গেছেন, কই কই গেছেন, কি কি করছেন বলেন বলেন। হ্যাঁ এখন তোমরা বলো, কই খুঁজছো বলো। পাও নাই কেন? কেউ নাই, একটা মেয়েও কেউ নাই। আরে অ্যাডমিশন পরে চলে যাবে, লাগলে নিয়ে আসো, নিয়ে আসে, ওর জায়গায় রিপ্লেস করে দিতে পারে তো। মানে আমাদের এখন দরকার হলো 12-14 জন দেখা, ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ডের একটা ছবি, জন্ম সনদ বা এই দিয়ে একটা ফর্ম পূরণ করে জমা রেখে অফিসে দেখানো যে যে ভর্তি হয়েছে। ওর যদি সমস্যা থাকে আমরা তো কয়দিন পরে স্টুডেন্ট জায়গা দিতে পারবো না, যখন ভর্তি টর্তি সব ফাইনাল হয়ে যাবে সব গ্রুপে এসে কম্পিউটার করার জন্য, বুঝতে পারছো। এখন একটা জটিল সময়, কারণ এখন হলো বিভিন্ন ওরা কলেজ নিয়ে চিন্তা আছে, কোথায় আসে কোথায় নাম না আসে, এই জন্য আমরা পাচ্ছি না। এরকম আমরা চাচ্ছি যে অথেন্টিক কাউরে নিয়ে আসো, আমরা রিপ্লেস করে দিব দরকার হলে, ওর জায়গায় আমরা যখন আরো স্টুডেন্ট পাই যাবো ওর সমস্যা ও চলে যাবে, বুঝছো। এরকম যদি কেউ থাকে নিয়ে আসো, আমাদের তো বারবার বলা হচ্ছে আপনারা সবাই একটু বলেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে। 1 মাস পরে আমরাই আসি না ঠিক মতো ম্যাডাম, হ্যাঁ নিজেরা আসে না, এদের যদি ফোন সেটাই তো, তোমরা তো ঠিক মতো আসো না, আসো সবাই আসো, আসো, সমস্যা সুবিধা অসুবিধা সবারই আছে। এখন তোমাদের যদি একটু না দেখি তোমরা কোর্সটা করতে পারবা, পারবে না, সমস্যা হবে না। এখন তোমরা আমাদের ছাড়া চলছো না, আমরাও তোমাদের ছাড়া চলবো না, সহজ কথা। এখন অথেন্টিক স্টুডেন্ট দরকার, যেখানে এবার এইচএসসি ক্যান্ডিডেট কি সুমাইয়া, সময় আর তো আনতে পারবে না বেচারা। বাকিরা সুমাইয়া সারা বাকিরা তো পারবে নাকি, আশেপাশে যারা আছে ওরা এই কি আজকে নানার কথা আপনাদের, আজকে যদি না আনতে পারে কালকে যদি না আনতে পারে সব টিয়ারছে আসলে আছে না। হ্যাঁ 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 সবাই আছে, তারা আনতে পারলে বোনাস আছে, আনতে পারলে একদিনের অ্যাবসেন্ট কাটা যাবে, প্রেজেন্ট দেওয়া হবে। আর যদি আনতে পারো ম্যাডাম বোনাস দেবে, বুঝছো। আচ্ছা আপনাদেরকে তো প্রদীপ স্যার এগুলো বলে দিচ্ছে যে আপনারা এনে শুধু দেখাবেন ডকুমেন্টেশনে, সে দেখাবো যে
আছে, হ্যাঁ, ভর্তি হয়েছে, ওর সমস্যা থাকলে ওটা আমরা ছেড়ে দিব, সমস্যা নাই। জোর কোনো করে আমি সমস্যা নাই, বলবো না যে তুমি ভর্তি হয়েছিলা, আসো না কেন, তোমাকে কোর্স করতেই হবে, এরকম কিছু না। না। আমরা রিপ্লেস করে দিব, এই কয়েকদিন পরে আমরা রিপ্লেস করে দিব। আমাদের দরকার অথেন্টিক স্টুডেন্ট, বুঝছো? এবার ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, যে আছে তারে বলো ও কয়েকজন ওর বন্ধু বান্ধব নিয়ে আসো, তাহলে তো হয়ে যায়। আমাদের সময় কিন্তু কালকের থেকে 2 তারিখে ওরিয়েন্টেশন। সমস্যা হলো এই জায়গাটাতে আমাদের যদি সময় দিত তাহলে তো সমস্যা নেই। আমরা স্টুডেন্ট কম্পিউটারে কি স্টুডেন্টের অভাব হয়? তোমরা পরীক্ষা দেওয়া নাই দেখছো না? কম্পিউটার স্টুডেন্টের অভাব হয়। ওই যে ব্লক ব্যাটিং করতেছে, ওরা কন্ট্রাক্ট করছে, এই ব্লক ব্যাটিং করার পর ওদেরকে কম্পিউটারে ভর্তি করার সুযোগ করে দিবে। মানে ওই ম্যাডাম বলবে আমাদেরকে যে আমার দুটো স্টুডেন্ট আছে নেন, এখন কথা বলে আসবে। তা আমরা তো চাইছিলাম কম্পিউটার আমাদের ভর্তি, আমরা চান্স পেলাম না দেখে ব্লক ব্যাটিং, বুঝছো কাহিনী? এমন একটা সময় যেখানে সবাই ভর্তির জন্য ছোটাছুটি করতেছে, ওরা ক্যান্ডিডেটরা, সেখানে কম্পিউটার শিখতে আসাটা আসলে জটিল। এই জন্য আমরা এরকম একটু স্যাক্রিফাইস করছি। না করতে চান ওকে আমরা নির্দ্বিধায় ছেড়ে দেবো, ঠিক আছে, করে নিয়ে আসো এবং ওর সাথে আরো কিছু নিয়ে আসো। তাহলে 24টা, 12টা হলে আমাদের হয়ে গেছে, 12টা হলে হয়। নিয়ে আসো, বুঝছো? কালকে সবাই একটু কষ্ট করে ট্রাই করো, হ্যাঁ? ওই যে বোনাস আছে, ঠিক আছে, বোনাস বোনাস সত্যি সত্যি দিবে। হ্যাঁ, দিব দিব। একটু বলো, বুঝছো? দুই একটা মেয়ে বললে, দুই একজনও তো আসলে আসতে পারে, তাও তো বলতে পারবো যে আনছি তো ম্যাডাম। এই কোথায় আসি? মার্জিনে আসি, মার্জিন দিবেন, ঠিক আছে? এই কালকে নিয়ে আসবেন। হ্যাঁ, মার্জিনে এই যে এই তিনটে অপশন নাই, এই তিনটে অপশন আসবে। এগুলো ন্যারো, মডারেট, ওয়াইড, মিরর। হ্যাঁ, আর একটা ওরা বানিয়ে বুনে একটা দিয়ে দিবে, এই তিনটা দিবে, 4 নাম্বার অপশনটা বানিয়ে বুনে একটা দিয়ে দিবে, তখন আপনারা ওটা ধরতে পারবেন না। আপনি যদি জানেন যে ন্যারো, মডারেট, ওয়াইড আছে, আরটা আছে মিরর, তাহলে এই কটা আছে, বাকি যা আসবে সবই নাই। বুঝতে পারছেন? কোশ্চেন এখন এরকম ভাবে করে। তো দেখেন, এরপর বলতেছে যে হেডারের জন্য 1 ইঞ্চি স্থান থাকে উপরে, সাধারণত পেজের উপরে 1 ইঞ্চি স্থান থাকে, ঠিক আছে? এটা হলো হেডার। আমরা হেডার দিতে পারি না, কি কি দিতে পারা যায়? কোম্পানির নেম, লোগো ও অন্যান্য ইনফরমেশন। আমরা যেমন আমরা এনএসডি এর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ লিখছি, তারপর তার আরো কিছু লিখছি না, ওটাকে বলা হচ্ছে হেডার। আর পেজের নিচে 1 ইঞ্চি করে কি থাকে? ফুটার, যেখানে এই যে ফুটনোট, ফুটনোট কই হয়? ফুটার অংশে। আবার পারলে হেডার অংশে ফুটনোট হয়, লেখা দিয়ে, ঠিক আছে? কোথায় থাকে? হেডার এন্ড ফুটার দুইটাই ইনসার্ট ট্যাবে থাকে। এগুলা হচ্ছে কি, এগুলো আপনি পারবেন যদি আপনি প্রতিদিন কাজ করেন, কিন্তু আপনাদেরকে এই মনি, সোয়ামনি, একবারে ফালাইয়া দিব 3 তলা থেকে মোবাইল। এটা কি ফাইজলামি করতেছে বসে বসে? আপনি মোবাইল বা ব্রাউজ করতেছেন, লাঞ্চ না করে। এখন 3টা বাজে, আমি এখনো লাঞ্চ করিনি, সেই সকালে খাইছি। মাথায় উঠে গেছেন, কাজের কথা বলে একটা কাজও করেন না, আবার এখানে বসে বসে মোবাইল টিপতেছেন। কয়টার সময় আসছেন? আজকে আপনাকে তো ঢুকতেই দেওয়া উচিত হয়নি। আচ্ছা, পেজ নাম্বার দেখেন। পেজ নাম্বার যেটা হচ্ছে আপনাদের নর্মালি পেজ নাম্বার আমরা দেই, ইনসার্ট রিবন থেকে পেজ নাম্বার দিতে পারি। প্রশ্ন আসবে যে এটা কোথায় থাকে? ইনসার্ট ট্যাবে থাকে, শেষ। এরপর কলাম তৈরি করা, 2 কলাম 3 কলাম, একই কথা। লেফট কলাম, রাইট কলাম ভাগ করতে পারি, এগুলো আমরা কাজ করছি। সো মোট কথা এগুলো কোথায় থাকে? না, এটা ইনসার্টে থাকে না, দেখেন লেআউট ট্যাবে থাকে, ঠিক আছে? লেআউট ট্যাবে থাকে, খেয়াল রাখবেন, এক একটা জিনিস এক এক জায়গায় থাকে। এটা আপনাকে মোটামুটি একটা ধারণা রেখে কাজ করতে হবে। তো ড্রপ ক্যাপ বলছি, দেখাইছিলাম না ড্রপ ক্যাপ? ড্রপ ক্যাপে যেটা হবে 3টা লাইন সেট করা থাকে। ড্রপ ক্যাপ বলতে আমরা বুঝাই একটি অক্ষরকে বড় করা
অন্যান্য প্রথম অক্ষর থেকে বড় করা। জাপানি শুধু তাকায় থাকলে হবে না, এগুলোকে মার্ক করেন, কোথায় কোনটা করতেছে সেটা মার্ক করেন, ঠিক আছে? 3টা অপশনকে ড্রপ ক্যাপ করা। আর সিগনেচার লাইন কি? সে আপনারা সিগনেচার লাইন নিয়ে এখনো পর্যন্ত কোনো কোশ্চেন সেরকম আসে নাই, বাদ দেন, ঠিক আছে? এবার টেবিলে যাই। শেষ হয় না কেন এটা? দাঁড়ান দেখি। এখনো অনেক। আচ্ছা দাঁড়ান, এটা শেষ করি, খিদা পায় গেছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে টেবিল থেকে আবার শুরু করবো। আইসা টেবিল থেকে শুরু করব, কেমন? দেখি এটা কি আছে, কত দূর পর্যন্ত আছে। না, পুরোটা পড়া। এগুলো আমি একদিন করাইছি, আজ এটা কথা বললেন না আপনারা। এগুলো সবকিছুর উপরে, আমাদের সময় নাই আজকে। এগুলা এগুলা কোনো নতুন কিছু না। দাঁড়ান দাঁড়ান, 160 পৃষ্ঠা পর্যন্ত, রাইট? আমার ওয়ার্ড, ঠিক আছে, আজকে এটা পুরোটা শেষ করবো। জি, আপনাদেরকে বহুত সাথ দিছে, আর কোনো সার হবে না, ঠিক আছে? আমরা এরপরে এসে টেবিল পড়বো। আমি পড়াচ্ছি, আপনারা বসে বসে দাগাচ্ছেন, কালকে এটার উপর পরীক্ষা হবে। তারপরে হচ্ছে আপনার টেবিলে কলাম ইনসার্ট করা। রো আর কলাম তো বুঝি, এটাকে কি বলে? কলাম। এই 1 2 3 4 এগুলাকে 5 পর্যন্ত এটা হচ্ছে কলাম, আর এই পাশে রো, ঠিক আছে? যারা রো আর কলাম বোঝেন না, মানে একদমই বুঝেন না, তাদের জন্য একটু প্রবলেম, বুঝছেন? একটু কলাম রো গুলো বুঝেন। মার্চ করা জানি। টেবিল আসলে টেবিলে গ্রাফিক্যাল সবকিছু, টেবিলে এখনো পর্যন্ত তেমন কোনো প্রশ্ন করে নাই। ইনসার্ট টেবিল টুবিল দিয়েই হবে। টেবিল কোথায় থাকে? সাধারণত ইনসার্টে থাকে। ইনসার্টে আমরা যদি দেখি যে ইনসার্টের ভিতরে টেবিল দেওয়ার অপশন আছে, আপনার মানে যেই টেবিল দরকার সেই টেবিল আমরা দিতে পারবো। এটা এখনো আসে, ওরে কোনোভাবেই সরানো যাচ্ছে না। অ্যাডজাস্টটা দেখো না। অটো ফিট হচ্ছে আপনার এই যে টেবিলটা আছে, এই টেবিলটা যেন যখন আপনি প্রিন্ট করতে যাবেন, অনেক সময় প্রিন্ট আসে না। অটো ফিট হচ্ছে যে আপনি টেবিলটা যেন আপনার পুরো পেজ, যেই ফ্লোর দিচ্ছেন, A4 হলে A4, ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপে যেন সুন্দর মতো এঁটে যায়, এটাই হলো অটো ফিটের কাজ, ঠিক আছে? টেবিলটা যেন আমার যে পেজ লেআউট আছে সেই লেআউটের সাথে ম্যাচ হয়। টেবিল সর্টিং, সর্টিং মানে কি বলতো? মানে হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্ডার মানে প্রথম টেক্সটকে সিলেক্ট করে নেওয়া হচ্ছে, তারপর সেট অফার, মানে টেবিলকে সর্টিং করা যায় কিভাবে? অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে। জাস্ট একটু জানলে হবে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে A থেকে Z, আর ডিসেন্ডিং মানে হচ্ছে Z টু A। এটা আমাদের। তারপরে রিপিট, হেডার ফুটার রো কিভাবে রিপিট করতে পারেন, দরকার নাই আমাদের রিপিট, এগুলো তো আমাদের কাজে লাগে না। কনভার্ট টেক্সট টু টেবিল, মানে আপনি টেবিলে আছে কি লিখছে, সাধারণত ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন ওয়ার্ডে কপি করলে তা টেবিল আকারে সেভ হয়, পরে ওই কন্টেন্টকে টেক্সটকে কনভার্ট করার প্রয়োজন হতে পারে। এটা দরকার নাই, এগুলোর দরকার নেই, মানে কনভার্ট করা যায় পারেন কিনা এই সব আর কি, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, ইলুস্ট্রেশন মানে হচ্ছে ছবি, আইকন, পিকচার, এসব
ঠিক আছে? তো কিভাবে ছবি অ্যাড করবেন, কিভাবে শেপ অ্যাড করবেন জানা আছে। এগুলা হচ্ছে লাইনস, রেক্টেঙ্গেলস, বেসিক শেপ, অ্যারো, অ্যারো চাইলে দিতে পারবেন, ইকুয়েশনও দিতে পারবেন, আর ফ্লো চার্ট করার জন্য ফ্লো চার্ট শেপ আছে। ওকে, আচ্ছা, এখন মনে রাখেন এই কয়টা দেওয়ার অপশন আছে, বাকি যে থাকবে না কল আউটস, এটা কিন্তু আপনারা আপনারা বলবেন যে আচ্ছা তাহলে তো লাইন দেওয়া যায়, রেক্টেঙ্গেল দেওয়া যায়, কল আউটস তো দেওয়া যায় না, তাহলে কল আউটসটা আমার অপশন। যদি বলে যে কি কি শেপ দেওয়া যায়, কোন কোন অপশন আছে, একটা ধরেন বলে দিল যে আপনার পিকচার, আর বাকি সব কিছু বলে দিল, তা আপনি বললেন যে পিকচার তো দেওয়ার অপশন আছে না, পিকচার কিন্তু শেপ না, পিকচার আলাদা একটা অবজেক্ট, ঠিক আছে? শেপের মধ্যে আবার কল আউট দিয়ে দিচ্ছে, আপনি বলেন এটা তো বুঝি না কিছু, তাহলে এটা অ্যান্সার অপশনই হবে না। খেয়াল রাখবেন কোনটা কি বলে, যেহেতু এ ধরনের কিছু আছে সিবিএলএম এ, তার মানে যে কোনো কোশ্চেনই তারা দিতে পারে। এটা হচ্ছে আমার মেইন কথা আপনাদেরকে, যে শেপ ফিল নিয়ে অনেক কথা বলে। ধরেন আমি এটা শেপ নিলাম, এবার শেপ ফিল, এই যে এটার ভিতরে কোথায় যে আই ড্রপারের একটা প্রশ্ন আসছে, তো ভুলেই যাচ্ছে। একটা প্রশ্ন করে আই ড্রপার, যে কই আছে, আরে মনে করতে পারতেছি না। আচ্ছা দেখি, শেপ ফিল বুঝাতে কি বুঝায় বলেন তো? শেপ ফিল, শেপের কালার চেঞ্জ হবে। আর যদি বলে শেপ আউটলাইন, বর্ডারের কথা বলতেছে, বুঝেন? তারপর টেক্সট বক্স, স্মার্ট আর্ট, এগুলা বলছি, এগুলা নিয়ে কথা বলার কিছু নাই। আচ্ছা, অনেক সময় বলতে পারে যে ইনসার্টে আপনি কি কি করতে পারবেন, এই পুরো রিবনটা একটু খেয়াল রাখেন যে ইনসার্টে আমি কি কি করতে পারি। শেপ, পিকচার দিতে পারি, শেপ দিতে পারি, আইকন দিতে পারি, হ্যাঁ, তারপর চার্ট দিতে পারি, চার্ট, এই যে এগুলোকে বলা হচ্ছে চার্ট, এই যে চার্ট, হ্যাঁ, বিভিন্ন চার্ট দেওয়ার অপশন আছে, যেটা আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে শিখবো। আর স্মার্ট আর্ট, অর্থাৎ আপনাকে যদি বলে যে আপনি ফ্লো চার্ট তৈরি করেন, তাহলে যেভাবে আপনি দিলে এটা চলে আসবে, হ্যাঁ, এই যে একটা চলে আসছে। আপনাকে যদি বলে যে অর্গানোগ্রাম তৈরি করো, কোম্পানির অর্গানোগ্রাম তৈরি করো, তাহলে আপনি কি কি করবেন, দাঁড়ান দেখাই, দেখায় লাভ নাই, যখন কাজ করতে দিব তখন কাজ করলে, এখন দেখাইলে আপনারা ভুলে যাবেন। যদি বলে যে এটার পিছনে আরেকটা শেপ নিব, তাহলে কি লিখবো, অ্যাড শেপ। আফটার না বিফোর, আফটার হলে আফটার, বিফোর হলে বিফোর, হ্যাঁ, এটা হচ্ছে প্রসেস ফ্লো, তাই না? এগুলোকে বলা হয় প্রসেস। আবার আপনি যদি চান যে ইনসার্ট স্মার্ট আর্ট, আপনি জানেন যে পিরামিড আকারে ম্যাট্রিক্স দেখাই না অনেক সময়, যারা কমার্সে পড়ছেন তারা এগুলো পড়েন না, এগুলো তো প্রায়ই থাকে বই টয়ে, জানি না আপনারা কি পড়েন, আদৌ পড়াশোনা করেন কিনা তাও জানি না। তারপর ধরেন বললো যে আপনি রিলেশনশিপ দেখান, তাহলে রিলেশনশিপ হায়ারার্কি যদি দেখান, কোম্পানি অর্গানোগ্রাম, হ্যাঁ, যে আমার প্রথমে আছে কি এইচআর, তারপরে কি আসলো, ধরেন সিইও, তারপরে দুইটা ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট আর ধরেন এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট, তাহলে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে আরো দুজন এমপ্লয়ি আছে, দেখাইতে পারবো না? এবার এটার আন্ডারে যদি আরেকটা নিতে চাই তখন কি করব, দেখেন এখানে অ্যাড শেপ বিলো, তার মানে ওর ওর সাবসেট তৈরি করো, ওর সাবসেট তৈরি করো, দেখানোর জন্য দেখাচ্ছি, এগুলা
মানে পরে আপনারা ইয়েতে পারবেন বিলো। আর যদি বলতাম এরে ধরে যদি বলতাম তাহলে কি বলতো, একটা অ্যাড শেপ বিলো যদি দেয় তাহলে কি ওর একটা সাবসেট তৈরি হবে না? কিন্তু আমি যদি চাই যে এইটারে তিনটা শাখা হোক, তাহলে কি হবে, অ্যাড শেপ আফটার, ওর তিনটা শাখা হয়েছে। আর যদি দিতেন যে বিলো, তাহলে তার নিচে একটা সাবসেট তৈরি হবে এরকম। হ্যাঁ, এগুলাই এখানে বলতেছে যে কিভাবে আপনি চার্ট আনতে পারবেন, কিভাবে আপনি শেপ আনতে পারবেন, এগুলা বলতেছে। আচ্ছা, এই যে পাই চার্ট নিয়ে যে তার বিভিন্ন ডাটাকে ইনপুট করা, এটা আমরা ইয়েতে গিয়ে দেখবো, পাওয়ার পয়েন্টে গিয়ে দেখবো। সো এখন আর দেখাচ্ছি না। এরপর দেখেন ইকুয়েশন। যদি কখনো মনে হয় যে আমার কোনো একটা থিসিস পেপার লিখতেছেন, সিম্বলগুলো আমি দেখাইছিলাম তাই না, যেভাবে এইভাবে আপনি সিম্বল দিতে পারবেন, কপিরাইট সিম্বল, বিভিন্ন সিম্বল আছে। ধরেন আপনি ল্যাটিন সিম্বল দিবেন, তাহলে এই যে এখানে গিয়ে ল্যাটিন করে অ্যারো দিবেন, এই যে অ্যারো চলে আসছে। যদি আপনি চান যে না আমি নাম্বার ফর্মস দেব বা এই যে গ্রেগরিয়ান কিছু দিব, তারপর কারেন্সি রিলেটেড কিছু দিব, সব এখানে আছে। এগুলো সিম্বল, এগুলো হচ্ছে যে ল্যাটিন সিম্বল আছে, চাইলে দিতে পারবেন। সিম্বল কি কি হতে পারে, যেমন দেখেন এই যে কপিরাইট, এফসাইলন, তারপরে এটা কি, কি বলে, কি সিম্বল বলে, টাউন টাইপের এরকম একটা কিছু বলে আর কি। তারপরে যে টিএম, কপিরাইট, এই সিম্বল গুলাই বেশি লাগে, আলফা বিটা গামা এগুলাই লাগে। এগুলো কিন্তু আপনি নর্মালি কিবোর্ডের মাধ্যমে দিতে পারবেন না, এগুলো সিম্বল থেকে দিতে হবে। আর ইকুয়েশন যদি চান, এই যে বিভিন্ন ইকুয়েশন দেওয়ারও জায়গা আছে, যা দেখেন আর কি। এগুলা অ্যাকচুয়ালি খুব একটা কাজে লাগে না, মানে এখনো পর্যন্ত প্রশ্ন করে নাই এগুলার উপর, কিন্তু যে কোনো দিন করতে পারে। এবার দেখেন আমরা এই যে সালমান শাহ করার সময় হাইপার লিঙ্ক ইউজ করছি না, হাইপার লিঙ্ক করি নাই। আমরা কি লিখছি না, একটা ফেসবুকের আইকন দিছি, রাইট? আমি কি বলছি, আইকনস কোথায় পাবেন, ইনসার্টে গিয়ে। এখানে ফেসবুক লিখলে আসবে, কি করতে বসি, জাপানিজ বলেন, এখানে ফেসবুক লিখলে আসবে, সার্চ দিলাম আপনি যখন বললেন, তখন কি করবেন? আচ্ছা, দেখি ইনসার্টে যায় কি করতে হয়। গেলাম, কি যাব, স্টক মার্কেটে চলে যাবো নাকি? হ্যাঁ, দিস ডিভাইস, হ্যাঁ, তারপরে বলে দিতেছে পাশা থেকে করে, তারপর আরে নিয়ে আসবো আইকনসের জায়গায়, পরে নিয়ে আসবো, এই লোকের ছবি নিয়ে আসবো, তা কি করবো? হ্যাঁ, ফোল্ডারে ঢুকে, নাম কি ফোল্ডারে? আইকনস নামে ফোল্ডার থাকবে। আইকনস নামে ফোল্ডারের ভিতরে কি করতে হবে বলেন, তারপর কি করব? সার্চ দেই, এটা আসছে, আনলাম। এরপর নেক্সট কাজ কি, সাইজ। যদি সাইজ দেওয়া থাকে সাইজ দিব, না রে এভাবে রেখে দেবো, রাইট? এখন আপনার মন চাইছে, বসেন, এখন আপনার মন চাইছে যে না আমি এইটুক করবো না, আমার এই ফেসবুক কথাটা এখানে লিখবো। হ্যাঁ, ধরেন এটা ডিলিট করে দিই, আর জানা যা চলে যা। ধরেন আপনার মন চাইছে যে আমি আমার এই আইকনে যদি ক্লিক করে তাহলে ফেসবুকে নিয়ে যাবে, বা জিমেলে নিয়ে যাবে, বা গুগলে বা ইউটিউবে নিয়ে যাবে, ঠিক আছে? আমার আমার এই আইকনসে যদি ক্লিক করে, বা আমি এখানে ফেসবুকের একটা আইডি দিয়ে দিলাম যে মার্জিয়া, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। মার্জিয়া নামে কেউ আছেন আপনাদের এখানে? মার্জিয়া নামে কেউ নাই? আর আর দুই একটা মাথা নামাইতেছে, নাই নাই নাই, জানুক না জানুক মাথা নামাইতেছে, নাই নাই নাই।
ওরা যে ক্লাসে থাকে, যে ক্লাসে তো থাকে না, এটা হচ্ছে তার প্রমাণ। মার্জিয়া নামে তো ধান্দাবাজ আছে একটা। হ্যাঁ, এই যে মার্জিয়া নামে একটা ধান্দাবাজ আছে তো, আছে না? হ্যাঁ, ওই যে ড্রাইভিং এর ক্লাসে থাকে, আবার এখানেও থাকে, সব জায়গায় থাকে। আচ্ছা দেখেন, এখন চাচ্ছি যে ধরেন মার্জিয়া সুলতানা নামে আপনার নামটা আছে, আপনি চাচ্ছেন যে মার্জিয়া সুলতানা, ঠিক আছে? এই নামটায় সার্চ দেওয়ার সাথে সাথে, মানে এখানে ক্লিক করার সাথে সাথেই মার্জিয়া সুলতানার ফেসবুক পেজে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার চাচ্ছেন আপনি, ঠিক আছে? তখন আমরা কি করি? হাইপার লিঙ্ক করি। হাইপার লিঙ্ক যে শুধু ইন্টারনেটের সাথে করা যায় তা না, যে কোনো ডকুমেন্টের সাথেও ডকুমেন্ট হাইপার লিঙ্ক হতে পারে। হাইপার লিঙ্ক মানে কি? দুইটা ডকুমেন্টকে লিঙ্ক করানো, সেটা আইদার অনলাইনও হতে পারে অথবা অফলাইনও হতে পারে। এখন ধরেন আমি লিখলাম যে ধরেন মার্জিয়া সুলতানা ফেসবুক দিয়ে দিলাম, হ্যাঁ, এটা ফেসবুক দিয়ে দিই, যে আসে আসুক, সমস্যা নেই, আমার দরকার নেই। হ্যাঁ, ধরেন এইরকম একটা ফেসবুক প্রোফাইল, এটা আপনার প্রোফাইল সাপোজ, ধরেন এই যে এটা দিয়ে দিলাম। আহা, আমাকে এত ঝামেলা করতেছে। এখন এটা কপি করলেন, কপি করে একটা লিঙ্ক কপি হলো না? কপিটাকে এভাবে এই ওয়ার্ডটাকে চুজ করে লিঙ্ক দিবেন। লিঙ্কে গিয়ে আপনি দেখেন কি বলেছে, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ আপনি দিয়ে দিলেন যে পেস্ট, ওকে দিয়ে দিলেন। দেখছেন একটা যে লিঙ্ক কি হয়েছে, নিচে একটা কি আসছে, আন্ডারলাইন আসছে, অর্থাৎ এটা একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এখন আপনি যদি কন্ট্রোল ক্লিক দেন তাহলে ওই ফেসবুক পেজটা আপনাকে নিয়ে যাবে। এবার ধরেন আমি চাচ্ছি যে ঠিক আছে, এটা গেল, এবার আমি একটা ইউটিউবকে কি করব, কানেক্টেড করব, তাই না? তাহলে আমার ইউটিউবের আইকনটা আনলাম, রাইট? আইকন এখানে থাকলে থাকলো, না থাকলে কি করতে হবে? পিকচারে গিয়ে দিস ডিভাইসে গিয়ে আইকনস নামে ফোল্ডারটা গিয়ে ইউটিউব লিখে সার্চ দিব, অথবা নর্মালি ইউটিউব খুঁজে নিব। দিলাম, টাইটেলটা ছোট ছোট করে দেই, বিশাল বড়টা ইউটিউব চলে আসছে, আরো ছোট করি। এবার ধরেন এই পাশে দেই, যে পাশে দেন র্যাপ টেক্সট যদি করা যায় র্যাপ টেক্সট করে দেন, ঠিক আছে? এই এখন আমি চাচ্ছি যে এখানে আমার কি হবে, আপনার ওই যে আইসিটি লার্নিং একাডেমি, হ্যাঁ, লার্নিং একাডেমি দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এত কষ্ট করে তো কেউ দেখবে না, তাই না? আইসিটি লার্নিং একাডেমি লিখে আবার সার্চ দিবে, তো আমি চাচ্ছি যে না, আমার মানে ব্র্যান্ডিং করার জন্য আমি চাচ্ছি যে যাই এখানে আমি ইউটিউবে গিয়ে আইসিটি লার্নিং একাডেমি আমার যে পেজটা আছে এই পেজটাকে লিঙ্ক করে দিই। সিম্পল আইসিটি লার্নিং একাডেমি লিখবেন। এরকম ভাবে যেটা করা হয়, অ্যাকচুয়ালি বিভিন্ন যে পোর্টফোলিও সাইট থাকে না, পোর্টফোলিও সাইট চিনেন, নাম শুনছেন কখনো? পোর্টফোলিও সাইট হচ্ছে যে আপনার নিজের একটা সাইট, আপনি নিজে কি কাজ করেন, কি করবেন। সিভি যেমন আপনার একটা ডকুমেন্ট যে আপনাকে রিপ্রেজেন্ট করে, পোর্টফোলিও ওয়েবসাইট মানে আপনার একটা ডকুমেন্ট যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে। এখন যতটুকু অংশকে আপনি চাচ্ছেন, ধরেন আপনি পুরা আইসিটি লার্নিং একাডেমি বা আমি ইউটিউবকে চাচ্ছি লিঙ্ক হোক, তাহলে কি করব, লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক, ইউটিউবের ব্যানারটায় লিঙ্কে ক্লিক করব, ইউটিউবের এই এটা দিব, ওকে দিয়ে দিব। এরপর যখন আপনি ক্লিক করবে, কন্ট্রোল ক্লিক দিলে আমাকে ওই পেজটায় নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক, অর্থাৎ একটা ডকুমেন্টের সাথে আরেকটা ওয়েব পেজ অথবা ডকুমেন্টকে লিঙ্ক করানোটাকে বলা হচ্ছে
হাইপারলিঙ্ক, এটা কন্ট্রোল কে মেবি, কন্ট্রোল কে দিয়ে হাইপারলিঙ্ক করা হয়, ঠিক আছে। কন্ট্রোল, এটা দুইটা প্রশ্ন আসে যে কি দিয়ে যে দেখাচ্ছে, দেখছেন এই যে দেখাই দিচ্ছে কন্ট্রোল, কারণ কে মনে হয় কন্ট্রোল কে, দেখি এই সারাক্ষণ এটা লার্নিং একাডেমি কন্ট্রোল কে, হ্যাঁ কন্ট্রোল কে দিলে হাইপারলিঙ্ক অপশন অন হয়। এখন যদি আপনি আমার পিসির কোনো একটা সাবজেক্টকে যদি আপনি, যেমন ধর মান্থলি বাজেট টাকা, এই যে বাজেট আছে না, এই যে বাজেট কি জানি দেখলাম, সেদিন একটা বাজেট দেখলাম, এই যে সুমি বায়োডাটা, হ্যাঁ এটাকে আমি চাচ্ছি লিঙ্ক করাইতে। এটা কিন্তু কোনো ওয়েব পেজ না, একটা একটা কি একটা মানুষের বায়োডাটা। তাহলে আমি লিঙ্ক করাইলাম, ওকে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল ক্লিক দেই, তাহলে ইয়েস দিলে ওই যে সুমি বায়োডাটা অন হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে আমি শুধু যে একটা ওয়েব পেজকে লিঙ্ক করাতে পারি তা না, আমি যে কোনো পেজকেও, কিন্তু সেই যে পৃষ্ঠাটা বা যে ডকুমেন্টসটা আপনি লিঙ্ক করার সেটা থাকতে হবে, এটা না থাকলে আপনি পারবেন না। তাহলে কন্ট্রোল কে, এই প্রশ্নটা আসে যে কিসে ক্লিক করলে হাইপার লিঙ্ক হয়, আপনারা কি বলবেন? কন্ট্রোল কে। এবার বুকমার্ক, আপনারা কি কখনো বুকমার্ক করছেন? বুকমার্ক করা বোঝায় যে ধরেন আপনি একটা পেজে গেছেন, যেমন এনএসডি এর পেজে গেছেন, এখন আপনাকে প্রায় দিনই এনএসডি এর পেজে গিয়ে কিছু একটা করতে হয়, এই ইউনুসটা দেখতে মন চায়, ঠিক আছে, ধরেন আপনার মন চায়, তখন আপনি কি করবেন? বারবার কি NSD.gov লিখে সার্চ দিবেন না, একটা বুকমার্ক করে দিবেন। এরপরে আপনি ধরেন ক্রোম ব্রাউজার থেকে চলে গেলেন, বুকমার্কসে ক্লিক করলেন। আমরা সাধারণত প্রয়োজনীয় ওয়েবসাইট গুলা, ধরেন আপনি একটা সার্চ, গুগল সার্চ করতে করতে একটা আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা ভালো ওয়েবসাইট পেয়ে গেলেন আপনার পড়াশোনার জন্য। এখন এই ওয়েবসাইটটার কথা কি আপনার সবসময় মনে থাকবে? মনে থাকবে না। আপনি ধরেন একটা ভালো ওয়েবসাইট পেয়ে গেলেন, যেমন ধরেন ইউনিকোডের জন্য আমরা সার্চ দিছি, অনেক ওয়েবসাইট পাইছি, কিন্তু একটা বাংলা ওয়েবসাইট পাইছি যেখানে এই ধরনের প্রশ্নগুলো আছে কম্পিউটার রিলেটেড, হ্যাঁ এই ওয়েবসাইটটা আপনার ভালো লাগছে, তো আপনি তো আর এত কিছু মনে রাখবেন না, আপনি কি করবেন? এই ওয়েব পেজটাকে বুকমার্ক করে দিবেন। এই যে এখানে বুকমার্ক করে দিলে যেটা হয় যে আপনি নেক্সট টাইম এখানে এসে জাস্ট ক্লিক করলে এই পেজে নিয়ে যাবে আপনাকে। আইকন, এই যে স্টার মানে ফেভারিট যেটা দেই না আমরা বিভিন্ন ইয়েতে, যে ফেভারিট দেই সেটাই। আর এখানে বলতেছে যে বুকমার্ক, ওয়ার্ডে বুকমার্ক কি, ওই একই জিনিস, গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা শব্দকে লিস্ট আকারে বুকমার্ক করে রাখতে পারি, ঠিক আছে, এই একই জিনিস। এবার ওয়াটারমার্ক নিয়ে পড়ছি না, পড়ছি কিনা? এখন একটা প্রশ্ন আসে যে ওয়াটারমার্ক হিসেবে আপনি কি শুধু টেক্সট দিতে পারেন কিনা? শুধু কি টেক্সট দেওয়া যায় ওয়াটারমার্কে? সুমাইয়া, শুধু টেক্সট দেওয়া যায় ওয়াটারমার্কে? না, টেক্সটের সাথে সাথে আমরা পিকচারও দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। যে লিখে দিছে দেখেন, এটা হলো কত নম্বর পেজ, ওয়াটারমার্কের কাজটা এই যে দেখেন, এটাকে বলা হচ্ছে, এটা হলো 124 নম্বর পেজ। পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা জিজ্ঞাসা করে ওয়াটারমার্ক কি, বলবেন যে এই যে যা লেখা আছে এটাই বলে দিবেন। ডিজাইন ট্যাবে গিয়ে ডান সাইডে ক্লিক করবেন, এই করবেন সেই করবেন, গিয়ে ছবি বা NSDA লিখে সার্চ দিবেন। এখানে দেখেন এই যে ছবিও দেওয়া যায়, টেক্সটও দেওয়া যায়, হ্যাঁ এটা বলতে হবে যে টেক্সটও দেওয়া যায়, ছবিও দেওয়া যায়। আচ্ছা, এখন আপনি যেহেতু কোশ্চেন পড়ে ফেলছেন, এখন তো আমার দেখাইতে হবে, কষ্টটা যে দেন, হ্যাঁ ভালো লাগে না কষ্টটা। আপনি ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে ওয়াটারমার্কে ক্লিক করবেন, এখানে কনফিডেন্সিয়াল লেখা আছে, তার মানে কি আসবে? কনফিডেন্সিয়াল লেখাটাই আসবে।
আপনি ডু নোট কপি দিলেন, তাহলে ডু নোট কপি আসবে। কিন্তু আপনি যদি চান না আমি আমার নাম জল ছাপ আকারে লিখে দেব, যেমন নাম লিখলেন অন্তরা, ঠিক আছে? আমার মার্ক কোথায় লিখবেন? এএসপি তে লিখবেন না, অন্য কোথাও কি লেখার জায়গা আছে? এএসপি তে গিয়ে কাস্টম দাঁড়ান লিখছি, দেখি এএসপি সরানো যায় কিনা। হ্যাঁ যায়। অন্তরা, এন কি বানান কি? TORA, অন্তরা। নাকি জাপানিজ লিখুন, ঠিক আছে? এবার ফন্ট আপনার মনে চাইলো যে আমার ফন্ট হবে ক্যালিগ্রাফ, মানে এরকম আর কি। সাইজ আপনি বললেন যে একটু বেশি বেশি থাকুক, এই। কালার দিলেন, কি কালারের ড্রেস পরে আসছেন আজকে? অ্যাশ। এটা কোনো কালার নাই, এই কালার তো নাই, দেন লাল দিয়ে দিলাম, আপনি লাল টকটকা হোক। এবার একটু দিলে এটা হলো টেক্সট হিসেবে অন্তরা আসলো, ঠিক আছে? এবার চাইলেন যে না আমি তাহলে টেক্সট দেওয়া যায়, একটা প্রশ্ন কি টেক্সট দেওয়া যায়, আর একটা প্রশ্ন হচ্ছে কি পিকচারও দেওয়া যায়। অন্তরার পিকচার তো আমার কাছে নাই, অন্তরা কি করবো? জাপানের একটা পিকচার দিয়ে দিই নাকি? দিতে থাকি না, মন চাইলে তো কত কিছু করা যায়। এ সারাদিন জাপানের দেয়, জাপানের ভিডিও দেয়। জাপান, জাপান যে কি জানি বলছিলেন, চেরি ব্লসম না কি জানি একটা আছে না, এটা দেখ। ধরেন এই ছবিটা দিতে মন চাচ্ছে আপনার, যে কোনো একটা দেন আর কি, মানে আমি যা দেখানোর জন্য বলতেছি। সেভ ইমেজ দিলাম, ইমেজ নিয়ে আসলাম। এবার এই ছবিটাই আমি দিতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে হবে? পিকচারে যাব, পিকচারে গিয়ে এই ছবিটা এভাবে দিয়ে দিব। এবার চাইলে আপনি ওয়াশ আউট যদি বলা থাকে চেক করবেন, ওয়াশ আউট যদি না বলা থাকে বলে দিল যে এটা 100% হবে বা 200% হবে, মানে স্কেলটা কত বড় হবে এটা বোঝাচ্ছে 200%। হ্যাঁ, ওয়াশ আউট মানে এটা না থাকলে আপনার পুরো ছবিটাই আসবে, মানে অ্যাকচুয়াল ছবিটা আসবে, ঠিক আছে? অ্যাকচুয়াল। আর ওয়াশ আউট দিলে হচ্ছে ওই যে জল ছাপ টাইপের যে ব্যাপারটা আছে সেটা আসবে, বুঝতে পারছেন? আর একটু ব্লার হয়ে আসবে, ব্লার। এইটা হচ্ছে আপনার ছবিটা দুইটা, আপনার দুইটা পেজ আছে, এই একটা পেজ দুইটা পেজে চলে আসছে না? এখন আপনি চাচ্ছেন যে প্রথম পেজ থেকে চলে যাক, তখন আপনাকে যেটা করতে হবে নেভিগেশন সাইনে একটা ক্লিক করতে হবে, যে দেখেন একটা নেভিগেশন সাইন আসে এখানে। এটাকে এভাবে ধরেন, এটা তো ধরতে পারবো না, আসে আসে যেখানে একটা নেভিগেশন সাইন আসে। এখন তো ধরাও বিপদ হয়ে যাবে, ধরেন এটা সবাই দিই। এই এই ছবি তো ধরা যায় না, এই ছবি একটা কেন দুইটা পেজ না ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শেপটা ডিলিট করে দিয়েছে না, ছবি তো ধরা যায় না। এই যে আপনার হেডার ফুটার অংশে যাবেন, ইনেবল করবেন, হেডার ফুটার অংশকে কি করবেন? ইনেবল করবেন। তার আগে আমার দুইটা পেজ লাগবে, তারা দুইটা পেজ নিয়ে নিই। কন্ট্রোল এন্টার দিয়েও নিতে পারেন, তবে আমি বলবো এইভাবেই নেন। নেক্সট পেজ নিলাম, হ্যাঁ দুই পেজেই জলছাপ আছে, প্রথম পেজে লাগবে, সেকেন্ড পেজে লাগবে না। তাহলে আপনাকে আগে হেডার ফুটার অংশে গিয়ে এটাকে ধরতে হবে, এই যে ছবিটাকে ধরার ব্যবস্থা করেন, এই যে ধরছি, ধরে এবার কাট করেন, কাট। তাহলে দুই জায়গা থেকে সরে গেছে, সরে যাওয়ার পরে এবার এখানে জাস্ট পেস্ট করে দেন, ঠিক আছে? এখন দেখেন প্রথমটাতে আছে, প্রথমটাতে নাই, সেকেন্ডটাতে আছে। এবার লেখা শুরু করেন, দেখেন যে লেখাটা এই পিকচার হিসেবে নিছে না কি হিসেবে নিছে, সেটা একটা ব্যাপার আছে।
ঠিক আছে? এটাতে যদি আমরা কোনো আইকন দেই সেটা লেখা হ্যাঁ সেটাই তো চলে আসবে মাঝে মাঝে ইনসার্ট আইকন, হ্যাঁ এ দিলাম, এখানেও আসছে, এখানেও আসছে। এখন আরে আপনার ফার্স্ট পেজে গিয়ে যদি লিঙ্ক টু প্রিভিয়াস দেন হবে? এ তো লিঙ্ক টু প্রিভিয়াস তো অনই হয় না। সেকেন্ড পেজে গিয়ে লিঙ্ক টু প্রিভিয়াস অন করে দেন, মানে লিঙ্ক টু প্রিভিয়াস কে চেক করে দেন। মানে কি করতে হবে? চেক করা মানে কি? ইনেবল করতে হবে। লিঙ্ক টু প্রিভিয়াস এটা দিলে হচ্ছে অফ, অন থাকে, চুজ করা হয়েছে। আর যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন মানে লিঙ্ক টু প্রিভিয়াস হবে না, একটার সাথে একটা লিঙ্ক হবে না। তা আপনার এখানে গিয়ে আগে যে লিখে আসছেন সেটারে কেটে দিতে হবে না? সেটা কেটে না দিলে যাবে? এই যে মন থাকে কোথায় বুঝেন না? লিঙ্ক টু প্রিভিয়াস সেকেন্ড পেজে হয়। আপনি হেডার অ্যান্ড ফুটার দেওয়ার আগেই লিঙ্ক টু প্রিভিয়াস সেকেন্ড পেজ থেকে কি করবেন? অফ করে দিবেন। এটা মানে কি? অন থাকা। এই যে চারপাশে ব্লার হয়ে থাকা মানে ইয়ে হয়ে থাকা, বর্ডার দেওয়া থাকা, তার মানে কি? এটাকে অন না অফ? অন আছে। এখন আপনি এখানে যাই লিখবেন ফার্স্ট পেজেও যাবে, সেকেন্ড পেজেও থাকবে। আপনাকে এটাকে অফ করতে হবে। আপনি লিখার আগেই আপনাকে আগে এটা অফ করতে হবে। অফ করে এবার ওই পৃষ্ঠা খালি থাকুক থাকুক, এই পৃষ্ঠা আপনি যা চাচ্ছেন সেটা দেন, এবার থাকবে না। ঠিক আছে? তাহলে এবার এবার আপনারা এমনিতে শেপের বর্ডার দিতে জানেন, আবার পেজেরও বর্ডার দেওয়ার অপশন আছে, যেটা আমাদের আগে আসতো, এখন আর আসে না। আপনি চাইলে পেজের কালারও দিতে পারেন, পেজের বর্ডারও দিতে পারেন। ধরেন পেজের বর্ডার আপনি চাচ্ছেন এটা দিবেন, কত ফিট সেটাও দিতে পারেন। দিবেন কি দিবেন না, কিভাবে দিবেন সেটারও একটা প্রসেস বলা আছে। আবার এই দুই পাশে চারপাশে আছে, চারপাশে দেওয়ার অপশন আছে। আপনার চারপাশে দিতে মন চায় না, সেটারও অপশন আছে। ঠিক আছে? সব অপশন এখানে এক্সিস্ট করতেছে। ঠিক আছে? যাইতে থাকি, বর্ডার শিখি। ওকে, এরপরে টেবিল অফ কন্টেন্টস, যেটা আমাদের খুব একটা কাজে লাগে না। যদি কেউ কি করেন রিসার্চ পেপার টেপার লেখেন, আপনাদের মধ্যে কেউ আছেন নাকি যে রিসার্চ পেপার টেপার লিখবেন? যারা লিখবেন তাদের টেবিল অফ কন্টেন্টস লাগবে। কেমন? টেবিল অফ কন্টেন্টস দেওয়ার ব্যবস্থা কি? কোনো কিছুই শিখতে হবে না, আপনি জাস্ট গিয়ে ইনসার্ট, কোথায় আছে টেবিল অফ কন্টেন্টস, কোথায় বলছে ওরা? রেফারেন্সে, এই যে ক্রস রেফারেন্স, রেফারেন্স এটা নাকি? এটা না, এই যে রেফারেন্সে টেবিল অফ কন্টেন্টস আছে, বসিয়ে দিবেন, 1 2 3 পেজ দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, এরপরে আসেন কলাম ব্রেক। করছি কিনা বলেন? কলাম ব্রেক করছি না? সব পুরাতন কথা যেগুলো আমরা শিখে আসছি সেগুলোই আজকে রিভাইজ হচ্ছে। এক মাস ধরে কত কিছু পড়ছেন, এখন পৃষ্ঠা উল্টে উল্টে খালি দেখেন। বই তো দিচ্ছে দেরি করে, বই দিতে দেরি হচ্ছে না? এই তো প্রায় শেষ, আর অল্প একটু আছে, আমাদের ক্লাসের টাইমও শেষ, কালকে নিব। তাহলে ব্রেক দিতে পারি। ব্রেক কিভাবে দেই? এখান থেকে যদি যাই, এটা যদি সেকেন্ড কলামে ভাগ করতে চাই তাহলে কি করব? আগে কি দিতে হবে? আগে ব্রেকে দিব। হ্যাঁ, লেআউটে গিয়ে আগে বলবো যে তুমি 3 কলামে ভাগ হবা, বা তুমি লেফট কলামে ভাগ করবা। 3 কলামে ভাগ করলো। এবার ধরেন আপনি চাচ্ছেন যে এইটুকু অংশ থেকে সেকেন্ড কলামে যাক, তাহলে কি করব?
এখানে এসে ব্রেকে গিয়ে কলাম 2। ঠিক আছে, পারি না? সবাই পারি, কম বেশি সবাই পারি। আচ্ছা, এই প্রশ্নটা আসে যে ব্রেকে, এই যে কলাম ব্রেকে কোন কোন অপশন নাই। সেকশন ব্রেকে একটা পেজ ব্রেক নিয়ে একটা প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন। পেজ ব্রেক কি, কলাম সেকশন ব্রেক কি, এই দুটা নিয়ে অবশ্যই কোনো না কোনো কোশ্চেন আপনারা পাবেন। তাহলে যদি বলি কলাম ব্রেক, ব্রেকের ব্যবহার কি কি ব্রেক করা যায়। কলাম ব্রেক আছে, টেক্সট র্যাপিং আছে, নেক্সট পেজ আছে, কন্টিনিউয়াস আছে, ইভেন আছে, অড আছে, প্রিভিয়াস পেজ আছে। এই প্রশ্নটা আসে যে কি কি ব্রেক আছে, কি কি ব্রেক আছে। এখানে কিন্তু একটা দেয় যে প্রিভিয়াস পেজ, প্রিভিয়াস পেজ কিন্তু নাই। দেখেন কি কি আছে ব্রেকে, পেজ, কলাম, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন আর অড। আরেকটা অপশন থাকে প্রিভিয়াস। প্রিভিয়াস হয় না, ব্রেকও হয় না, পেজ ব্রেক। আর পেজ ব্রেক এবং সেকশন ব্রেক নিয়ে কোশ্চেন অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। সেকেন্ড কলাম থেকে এটা, এটাকে এই কলামে এখানে নিয়ে আসবেন। তাহলে আর কি করবেন, পেস্ট, কপি পেস্ট মাইনা দিয়ে দিবেন। আর কি করবেন, কাট পেস্ট, এটার পরে দিয়ে দিবেন। আর কি করবেন, এছাড়া তো উপায় নেই। বুঝছেন, এখানে কোনো অপশন তো রাখে নাই তারা। জানি না, কোনোদিন কাজও করি না, জানি না। মনে রাখেন যেগুলো আছে আপনার, যদি কোনো কন্টেন্ট আপনি ইভেন্ট পেজ গুলোতে যায়, 5টা পেজ আছে, এর মধ্যে আপনার কোনো কন্টেন্ট যদি আপনি চান যে 3 নাম্বার পেজে গিয়ে যাক, তাহলে কি দিবেন, অড না ইভেন? 3 নাম্বার পেজ অড, ইভেন? ইভেন 3 নাম্বার পেজ হচ্ছে, দেখাই তো দিতেছে যে 1 আর 3 যদি চান তাহলে দিবেন হচ্ছে অড। 1 নাম্বার পেজের কন্টেন্ট যদি 3 নাম্বার পেজে দিতে চান তাহলে দিবেন কি, অড। আর 2 নাম্বার পেজের কন্টেন্ট যদি 4 নাম্বারে দিতে চান তাহলে দিবেন কি, ইভেন। আচ্ছা, সেকশন ব্রেক দেখেন, সেকশন ব্রেক কারে বলতেছে, সেকশনের যে ব্রেক গুলা হয় সেগুলোকে বলা হচ্ছে সেকশন ব্রেক। আর পেজ ব্রেক মানে কি, আরেকটা নেক্সট পেজে যাবে। কোনটা সেকশন ব্রেক আর কোনটা পেজ ব্রেক এটা কিন্তু খেয়াল রাখেন। হ্যাঁ, আর ডকুমেন্ট সেভ করা, এগুলো নিয়ে কথা হচ্ছে। স্পেলিং, আপনারা যত ভুল বানান টানান লিখবেন সেটাকে স্পেলিং অপশন চেক করে দিবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে প্রশ্ন আসে যে স্পেলিং কিভাবে চেক করে। মেবি কন্ট্রোল জি দিলে, না এটা না, কন্ট্রোল দাঁড়ান দিন, না এটাও না। F7 এ যদি ক্লিক করেন এই যে স্পেলিং চেক গুলো চলে আসে। হ্যাঁ, খেয়াল রাখেন, কিবোর্ডে F7 যদি আপনি ক্লিক করেন ওই, তাহলে এই যে যে ভুলগুলো করছেন এই ভুলগুলো সংশোধন করার সুযোগ আপনি পাবেন। অনেক সময় আমাদের টাইপিং এ ভুল হয়ে যায় না, সেগুলো ও এই যে এন্টার মেরে গেলে ও ভুল কভার করে দেয়। বুঝছেন, যত ভুল বানান লিখবেন সব ভুল বানান ঠিক করে দিবে, আপনাকে দেখাবে এবং ঠিক করে দিবে। এটাকে বলা হয় F7। না, বাংলায় সবকিছু নিচে যে দেখেন একটা প্রশ্ন করছে কি ধরনের প্রবলেম হলে টেক্সটের নিচে লাল দাগ আসে, কি লিখবেন, ভুল বানান হলে। আবার দেখেন কি ধরনের প্রবলেম হলে টেক্সটের নিচে বাঁকানো নীল দাগ আসে, গ্রামাটিক্যাল ভুল হলে। দেখছেন, আর এই যে 3টা পড়েন 133 নাম্বার পেজে সেলফ চেক। আর কালকে এটা লিখবেন আপনারা সবাই আইসা 134 নাম্বার পেজে এটা তৈরি করবেন কালকে।
কোনটা? ডকুমেন্ট কত সেভ করা যায়? 3 ভাবে তো করছে। 3 ভাবে কোন কারণে বলছে? প্লিজ এটা তো বোঝা যায় না এটা। একটা হচ্ছে এই যে এটা কন্ট্রোল এস দিলাম সেভ, আর হচ্ছে সেভ অ্যাজ, এই যে যেভাবে সেভ করলাম। আর একটা হচ্ছে এই যে দেখেন, আপনি যখন প্রথম ডকুমেন্টটা খুলেন, এই যে এইভাবে এই যে নতুন করলেন, একটা নাম দিলেন, এটা কিন্তু সেভ হয়ে যায়। এটা কিন্তু আপনাকে নতুন করে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয় না। আপনি একটা আছে ডকুমেন্ট উইন ওয়ার্ড লিখলেন, রানে গিয়ে উইন ওয়ার্ড লিখলেন, তখন এটা নতুন ডকুমেন্ট কি হলো, ক্রিয়েট হলো, কিন্তু সেটা কিন্তু সেভ হয় না। সেটাকে আপনার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয়। আবার এই সেভটা, এই ডকুমেন্টটা যখন আপনি সেভ করলেন, এরপর এটা আপডেট করলেন, তখন কন্ট্রোল এস দিলে শুধু সেভ হয়ে যায়। আর এই যে এইভাবে যখন তৈরি করলেন, তখন কিন্তু আরেকভাবে সেভ হয়ে যায়। এটা নতুন ডকুমেন্ট হয়ে যায় এবং এটা সেভও থাকে। এটা আপনার নতুন করে সেভ অ্যাজ দিয়ে সেভ করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে দেখা যায় নাকি, যে আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যাডমিন, আমি পড়ি দেখেন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন ইউজিং সিসকো অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ভ্যালিডেশনের লক্ষ্যে সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধি, শিল্পের প্রতিনিধি, একাডেমিয়া, স্পেশালিস্ট, প্রসেস এক্সপার্ট এবং এনএসডির প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী 6 জুন 2022 তারিখে এত থেকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। কে পারে না বুঝতে? আমি তো সব করতে পারতেছি, আমি তো এটাই পড়তেছি। এটা বানাবেন কালকে দেন, বঙ্গবন্ধু বাদ দিলে দিয়ে দেন, আপনাদের ইচ্ছা। দেন, বাদ দিয়ে দেন। আচ্ছা, লিস্টে তেমন কিছু আসে না অবশ্য। ইনডেন্টেশন জানেন? ইনডেন্টেশন কি বলেন তো? ইনডেন্টেশন এটা আসে, এই প্রশ্নটা আসে যে ইনডেন্টেশন মানে কি। মার্জিন থেকে দেখেন, এই যে মার্জিন বা বর্ডার যদি ধরেন, এই যে বর্ডার থেকে এই যে দূরত্বটা, একটা বর্ডার, পেজের বর্ডার থেকে কন্টেন্টের যে দূরত্ব, এটাকে বলা হয় ইনডেন্টেশন। এখানে কি লিখছে? ইনডেন্ট। আরে বোকা রে, এই দেখেন, এই যে মার্জিন থেকে সরে গেল, এটা কি কি বলা হয়? ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ ইনডেন্ট। মানে মার্জিন থেকে ইয়ের যে দূরত্ব, এই যে দেখেন ফাইলের কতগুলো ফরম্যাট দিয়ে রাখছে, দেখছেন? এটা তো মনে হয় আপনাদের নাই না, লিখে রাখেন। এই যে এটা হচ্ছে কার ফরম্যাট বলেন তো? ওয়ার্ডের। লেখেন, ওই যে ছবিটা কালকে যেটা করতে বলছি তারপরে দিয়ে লেখেন যে এই কয়টা ফরম্যাটে সেভ করা যায়। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ওয়াও, সো নাইস। লেখেন, কোনো এক জায়গায় জাস্ট লিখে রাখেন। ঠিক আছে? লিখছেন? এত সময় লাগে কেন একটা জিনিস লিখতে? হয়েছে? পাঁচটা ফরম্যাটে বা 6-7টা চায়, এখানে মনে হয় যা আছে সবগুলোই লিখে রাখবেন। নেক্সট, ওই যে ক্লিয়ার ফরম্যাটিং একটু আগে দেখাইছি, বুলেট টেক্সট ম্যাক্স দিয়ে কিভাবে দিবেন সেটা দেখাইছি।
অ্যালাইনমেন্ট, লেফট রাইট জাস্টিফাই, কি কি অ্যালাইনমেন্ট আছে? কন্ট্রোল এল দিয়ে হচ্ছে কি হয়? লেফট অ্যালাইনমেন্ট। কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইনমেন্ট। এগুলো তো মানে পড়াও লাগে না, বেসিক সেন্স থেকে দিতে হবে। সেন্টার অ্যালাইনমেন্ট প্রশ্ন আসে, কন্ট্রোল এল আর আর সবাই পারে, কিন্তু সেন্টারটা পারে না। কন্ট্রোল ই দেন, দাগায় দাগায় দেন, হ্যাঁ। আর কন্ট্রোল জে দিয়ে হচ্ছে জাস্টিফাই। ওই কন্ট্রোল ইটাই আছে। সেন্টার অ্যালাইনমেন্টের জন্য কি দিবেন? এবার বলেন, লাইন স্পেসিং আপনারা ইউজ করছেন কিনা? এই জীবনে কোথাও লাইন স্পেসিং ইউজ করছেন? হ্যাঁ। বাই ডিফল্ট লাইন স্পেসিং কত থাকে? আপনাদের প্রশ্ন আসে লাইন স্পেসিং কি? একটা লাইন এবং অন্য লাইনের মধ্যে ফাঁকা জায়গা তৈরি করাকে লাইন স্পেসিং বলে। লাইন স্পেসিং কত আছে? বাই ডিফল্ট থাকে 1 পয়েন্ট। এটাকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে? এই আর রিমুভ স্পেসিং করা যায় কিনা বলেন? যায়। ওকে। প্যারাগ্রাফ স্পেসিং, একটা প্যারাগ্রাফে না দুইটা প্যারাগ্রাফে, একটা হচ্ছে লাইন স্পেসিং, দুইটা লাইনের মাঝখানে, পরে প্যারাগ্রাফের দুইটা লাইনের মাঝখানে যে স্পেসিং সেটাকে বলা হচ্ছে কি? লাইন স্পেসিং। আর দুইটা প্যারাগ্রাফের মাঝখানে যে স্পেসিং তাকে বলা হয় কি? প্যারাগ্রাফ স্পেসিং। এটার কোনো ডিফল্ট ভ্যালু আছে নাই? কি মজা! শেডিং দেওয়া যায়, দরকার নাই, আমরা শেডিং দিয়ে কোনো কাজ করি নাই। এবার ফরম্যাটিং কি বলছে? ফরম্যাটিং মাস্ক, অর্থাৎ আপনি কোথায় কোন স্পেস দিছেন, কোথায় এন্টার দিছেন, এই যে দেখেন সেটা বোঝা যায় হচ্ছে এটা দিয়ে, এই যে ফরম্যাটিং মাস্ক, যে কোথায় কোথায় এন্টার মারছেন, কোথায় কোথায় স্পেস মারছেন। বুঝতে পারছি? ওকে। কোথায় কোথায় কলাম ব্রেক করছেন সেটাও বোঝা, দেখেন লিখে দিচ্ছে যে আপনি এই জায়গায় এসে কলাম ব্রেক করছেন, এই জায়গায় এসে সেকশন ব্রেক করছেন, আর এই জায়গায় এসে এন্টার মারছেন। হ্যাঁ হ্যাঁ, যাক কিছু তো মনে রাখছেন, স্যার ধন্য হয়ে যাবে আপনাদের এই কথা শুনে। ঠিক আছে, এবার দেখেন, আর ইনসার্ট ফুটনোট। ফুটনোট মানে কি? যে কোনো একটা বিষয়ে আপনি করছেন, এই যে দেখেন না এখানে লেখা আছে, দেখেন কি লিখছে? এই মাসুম দেওয়ান নাকি এটা তৈরি করছে। এটা হলো এনএসডি এর তৈরি করা জিনিস। মাসুম দেওয়ান কিভাবে এটা তৈরি করবে? দিয়ে দিছে আর কি, মানে মন চাইলেও একটা কিছু দিয়ে দেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটাই হচ্ছে ফুটনোটের কাজ, মানে কোনো কারণে একটা রেফারেন্স দেওয়া। রেফারেন্স দিতে হয় না অনেক সময়, আমরা ধরেন বলে দিলাম যে আমি একটা ইন্টারনেট থেকে একটা জিনিস সার্চ করে আমাদের এখানে দিলাম, আমার পেজে দিলাম, কিন্তু অনেক সময় ওটা রেফারেন্স দিতে হয়। যে আপনি দিতে পারেন যে কোনো কিছু, আপনি কপিরা শোনেন, যে কোনো থিসিসে পেপার লেখার সময় আপনি অনেক কিছুই কপি করে দিবেন, অনেক সময় অনেক কিছু কপি করে দিবেন, কিন্তু আপনি যদি রেফারেন্স দেন যে আমি অমুক বই থেকে এটা কপি করছি, তাহলে সমস্যা নাই। তো সেক্ষেত্রে রেফারেন্স দেওয়ার জন্য এই ফুটনোটটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? বুঝেন, যা খুশি বুঝেন। হ্যাঁ, বা সাইটেশন করতে হয়, যে আমি কি করছি, আমি নিচ্ছি, আমি চুরি করছি, কিন্তু আমি চুরি করছি আমি বোঝা দিচ্ছি আমি কোথা থেকে চুরি করছি, সমস্যা নাই, এটা আরো ভ্যালিড হয়। যে ও 5টা রেফারেন্স বুক করছে, এটা বুঝায় যে আপনি 5টা রেফারেন্স বুক করছেন। বুঝছেন? এই প্রশ্নগুলো পড়বেন, জানি পড়বেন না, তাও বললাম পড়বেন, না পড়লে আমার কি বলেন? কিচ্ছু না। এই যে যারা কম্পিটেন্ট হয়েছে 11 দিয়ে আমার কিছু হয় নাই, হ্যাঁ, আর যারা কম্পিটেন্ট হয় নাই তাদের দিয়েও আমার কিছু যায় আসে না, কিন্তু তাও আমি একটা কথা বলি, অভ্যাস। আচ্ছা, যে কোনো ট্র্যাক চেঞ্জ অপশন দেখা যায়, এগুলো আমাদের লাগে না, আমরা জাস্ট দেখার জন্য দেখে যাচ্ছি। ঠিক আছে, দেখি কোথায় গেছি। ট্র্যাক চেঞ্জ মানে কি? যে আপনার
ডকুমেন্টে আপনি কি কি ট্র্যাকিং চেঞ্জ করলেন সেগুলা নিয়ে আলোচনা করে, আর মন্তব্য অ্যাড করার জন্য যেখানেই যে কোনো আমি যা যা দাগাই নাই এর মধ্যে যদি আপনি ডকুমেন্টে কোনো শর্টকাট কি পান, এই কিবোর্ডের শর্টকাট কিটা দয়া করে পড়েন এবং দাগে রাখেন। কেন? কারণ স্যারদের এনএসডি স্যারদের ডকুমেন্টে মানে কোনো শর্টকাট কি যদি তারা পায়, এই শর্টকাট কি তাদের খুব পছন্দের, তারা যে কোনো একটা প্রশ্ন শর্টকাট কি হিসেবে আপনাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, এবার দেখেন প্রিন্টের কিছু বিষয় আছে যে আপনি প্রিন্ট করার সময় যে কোনো পেজে আপনি প্রিন্ট করতে পারবেন। প্রিন্টার সেটিং এ গিয়ে সিঙ্গেল বোথ পেজ সেটিংস। হ্যাঁ, এখন আপনাদের তো এখানে প্রিন্ট নাই, তা আমি একটু বলে দেই যে কোলেটেড সিঙ্গেল পেজ ডাবল পেজ এগুলো তো বুঝেন, ডুপ্লেক্স হিসেবে প্রিন্ট হবে, তাই না? আর কোলেটেড কি? নথির একাধিক মুদ্রিত কপি। এই যে কোলেটেড আর আনকোলেটেড প্রিন্টিং, এটা আপনারা কাউকে মনে করেন, আমি আপনাদেরকে ওই এখানে গিয়ে দেখায় দিব। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, ধরেন আমি এই পেজটা প্রিন্ট করতে যাচ্ছি। কয়টা পেজ আছে এখানে? 2টা পেজ আছে। হ্যাঁ, প্রিন্ট করার যদি অপশন ক্লিক করি, এবার আমাকে বলে যে আপনি কি কোলেটেড চাচ্ছেন কিনা। মানে আমি এটার একটা কপি পাঠাইলাম, তাহলে কয়টা পেজ প্রিন্ট হবে? এটাকে যদি প্রিন্ট দেই, কপিস কয়টা দিছি? একটা। পেজ আছে কয়টা? 2টা। যদি বলি যে 20 কপি লাগবে, তাহলে কপিস দিব কয়টা? 20টা, রাইট? এবার যদি বলি যে প্রত্যেকটা পেজকে ডাবল সাইডে প্রিন্ট হোক, তাহলে এখানে যেমন ওয়ান সাইডের আছে, বোথ সাইড আছে। এরপর আমি যদি বলি যে না, আমি শুধু প্রথম পেজটা চাই, তাহলে কি দিতে পারি? কারেন্ট পেজ দিতে পারেন, কার্সর যেখানে আসে সেই পেজটা নিবে। আপনি যদি বলেন যে না, শুধু ফার্স্ট পেজটা প্রিন্ট করো, তাহলে ও ফার্স্ট পেজটাই প্রিন্ট নেবে। 20টা কপি কয়টা দেখাবে? ফার্স্ট পেজের 20টা কপি দেখাবে। ঠিক আছে, কাস্টম প্রিন্ট। আর আমি যদি বলি না, সবাইকে প্রিন্ট করো, তাহলে যতগুলো পেজ আছে সবাইকেই প্রিন্ট করবে। এবার কোলেটেড মানে হচ্ছে যে 20টা কপি প্রথমে কোলেটেড দিলে হলো 1, 2 ফার্স্ট পেজ সেকেন্ড পেজ প্রিন্ট হবে। এরপরে সেকেন্ড কপির জন্য আবার ফার্স্ট পেজ সেকেন্ড পেজ প্রিন্ট হবে। আর যদি আনকোলেটেড দেন, তাহলে হচ্ছে 20টা প্রথম পেজ 20টা প্রিন্ট হবে, তারপরে সেকেন্ড পেজের 20টা কপি হবে। আনকোলেটেড মিনস সিকোয়েন্স মেনটেন করবে না। প্রথমে 20টা কপি কি প্রিন্ট হবে? ফার্স্ট পেজের, তারপরে সেকেন্ড পেজের আবার 20টা কপি হবে। আর যদি কোলেটেড দেন, তাহলে ও হচ্ছে প্রথমে 1 কপি করবে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, দেন আবার ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, আবার ফার্স্ট পেজ সেকেন্ড পেজ। এগুলা আপনাদের প্রশ্ন যখন প্রিন্ট করি তখন এগুলো অনেক কাজে লাগে, বুঝতে পারছেন? তারপর যদি A4 দেন, A4 হবে। আপনি যদি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট দেন, তাহলে পোর্ট্রেট হলো, ল্যান্ডস্কেপ দিলে ল্যান্ডস্কেপ হলো। বুঝতে পারছি? এইগুলোই হচ্ছে প্রিন্টারের কাজ। প্রিন্টারে একটা জিনিসই চায়, সেটা কি? কোলেটেড আর আনকোলেটেড। শেষ, আমার শেষ। এবার আপনাদের শেষ হয়েছে কিনা হয়েছে আমি জানি না। ঠিক আছে।